ওয়েলকাম গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেককে গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা ম্যারাথন রেখেছি। এর আগে যে এক দুটি বিষয় আমি আলোচনার হিসাবে রেখেছিলাম, ম্যারাথন আকারেই রেখেছিলাম তোমাদের সামনে। পশ্চিমবঙ্গে যে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হতে চলেছে, সেখানে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এডুকেশন সাবজেক্টের উপরে যে অধ্যায়গুলো বা যে ইউনিটগুলো চর্চা করতে হবে যারা এডুকেশন সাবজেক্টের টিচার হবে, তো সেই ইউনিট অনুযায়ী আমি ম্যারাথন রেখেছি আজকের ক্লাস। এর আগে আমি 3টে ইউনিটের ম্যারাথন করেছি, ইউনিট 1, ইউনিট 3 এবং ইউনিট 4। আজকের আমি ম্যারাথন রেখেছি ইউনিট 5। যদি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি সিলেবাস ফলো করা হয়, পরীক্ষার ক্ষেত্রে যে সিলেবাস রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো ইউনিট 5-এর উপরে যে জায়গার উপরে চর্চা করতে হবে, সেই এরিয়া হলো মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন। অর্থাৎ ভারতীয় শিক্ষার ইতিহাসকে দুটো পার্টে ভাগ করেছে। এক হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন, সেটা ইউনিট 4-এ, যেখানে বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা থেকে শুরু করে সার্জেন্ট রিপোর্ট পর্যন্ত আমাদের আলোচনা করেছি আমি আগের ম্যারাথনে, ইউনিট 4-এর যে ম্যারাথন। আজকে আমি আলোচনা করব যে মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান এডুকেশন, অর্থাৎ স্বাধীনতা লাভের পরে ভারতবর্ষের যে শিক্ষাক্ষেত্রে যে গতিধারা বা শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন, যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। আমি পিপিটির মাধ্যমে দেখতেই পাচ্ছ, ফার্স্ট এখানে উল্লেখ করা হয়েছে যে এরিয়াগুলো আমি আলোচনা করব। প্রথমে একটু বলে দিই আমি যে এই এরিয়াগুলোর সংক্ষিপ্ত বিষয় আমি পিপিটি আকারে তুলে ধরেছি, বেশিরভাগটা আমি আলোচনা করে দেব। যেমন আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 পর্যন্ত আছে, বাকিগুলো আমি একটু ধৈর্য ধরবে, টাইম একটু লাগতে পারে, আমি অবশ্যই ধীরে ধীরে সব বিষয়টি আলোচনা করে দেবো এবং একটা কম টাইমের মধ্যে অনেক কিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করছি তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো এই চ্যানেলটি আমার এডুকেশন সাবজেক্টের উপরে আমি ভিডিও করে থাকি, এডুকেশনাল চ্যানেল, এবং কিছু এডুকেশনাল স্টোরি আমি উপস্থাপন করে থাকি। যারা চ্যানেলটি সাবস্ক্রিপশন করনি এখনো, তারা একটু সাবস্ক্রিপশন করে নেবে। আর আমরা আর টাইম নষ্ট করব না, শুরু করা যাক। আচ্ছা, তাহলে আজকের আলোচনা ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর থেকে শুরু করে 1948 সাল থেকে শুরু করে একেবারে জাতীয় শিক্ষানীতি 2020, এমনকি স্টেট এডুকেশন পলিসি 2023, এই জায়গা পর্যন্ত আলোচনা করব। তাই টাইম একটু বেশি লাগতে পারে, তাই মোটেই একটু ধৈর্য ধরতে হবে, আর টাইম নষ্ট করব না, অনেকটাই টাইম লাগবে। কম সময়ের মধ্যে আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তুলে ধরার উদ্দেশ্যে আজকের আমার এই ম্যারাথন ইউনিট 5-এর উপরে। ঠিক আছে, 3 মিনিট বকে ফেলেছি, আর তো বকা সহ্য হবে না। আচ্ছা দেখো, আমি একবারে আলোচনায় চলে যাচ্ছি। ফার্স্ট আমাদের যেটা স্বাধীনতা লাভের পরেই যে কমিশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণন কমিশন। তো দেখো, আমি পিপিটির মাধ্যমে, আবারও বলছি, পিপিটির মাধ্যমে যা তুলে ধরেছি তার থেকে বেশিরভাগটাই আমি আলোচনা করে দেব। আর তোমরা যদি বলো আমি পিপিটি রেডি করতে টাইম পাচ্ছি না, তাই আমি ক্লাসগুলো নিতে পারছি না, 10টা ইউনিটে 10টা মক টেস্ট দেবো বলেছিলাম, তোমরা যদি বলো যে খুব কম তুলে ধরেও যদি আলোচনা করে দিই, তাহলে তোমরা একটু কমেন্টে জানাবে, আমি আলোচনা করে দেবো। আবারও বলছি, পিপিটির আকারে আমি সব উপস্থাপন করতে সময় থাকলে করতে পারতাম, অনেকটা টাইম লাগছে। যদি এমনি সামান্য তুলে ধরবো, কিন্তু বেশিরভাগটাই ইউনিট অনুযায়ী ম্যারাথনে আলোচনা করে দেবো। যদি এরকম তোমাদের মনে হয় যে এটা করলে তোমরা ওটা মেনে নেবে, তাহলে হচ্ছে আমি সেটা করে দেবো, একটু কমেন্টে জানিও। আচ্ছা, শুরু করা যাক। রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এই জায়গা থেকে একটা বিষয় আমাদের স্মরণ করা হয় যে ভারতের প্রথম শিক্ষা কমিশন আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, এটা একটু প্রশ্নে খেয়াল করতে হবে। যদি বলে ভারতের প্রথম শিক্ষা কমিশন, তাহলে হান্টার কমিশন 1882 সাল। যদি বলে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, তাহলে রাধাকৃষ্ণন কমিশন, যাকে আমরা বিশ্ববিদ্যালয় কমিশন হিসেবেও জানি, যাকে আমরা হায়ার এডুকেশন কমিশন হিসেবেও জেনে থাকি। তো এখানে এই সম্পর্কে আমরা একটু জানবো।
তো দ্য রাধাকৃষ্ণন কমিশন অলসো নো অ্যাজ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ওয়াজ এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নভেম্বরের 4 তারিখে 1948 সালে। তো এটা নভেম্বরের 5 তারিখেও অনেক জায়গায় আছে, তো এটা নিয়ে দ্বন্দ্ব হওয়ার দরকার নেই। এটা 4-5 যে কোনো একটা অপশনে থাকবে, এটা আশা রাখা যায়। যদি মানে ডেট সমেত সাল চেয়ে থাকে তো 5 এবং 4 দুটোই থাকে, 4 বা 5 যে কোনো একটা থাকবে। তবে যদি 4 বা 5 দুটোই থাকে তাহলে 5 নেওয়াটাই মনে হয় ঠিক হবে, কারণ বেশিরভাগটা 5টাই গুরুত্ব দিয়েছে। তাহলে রাধাকৃষ্ণন কমিশনের সাল 1948, 4 নভেম্বর, বা আমাদের ধরো 5ই নভেম্বর হিসাবে মেনে নিলাম। কিন্তু এই কমিশনের সভাপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই কমিশনের সভাপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই কমিশন তার রিপোর্ট সাবমিট করেছিল 25শে আগস্ট 1949। 48-এ কমিশন গঠন হলো, 1949-এ কমিশন তার রিপোর্ট জমা দিল। রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। এই জায়গাটায় অনেক প্রশ্নের জায়গা থাকে। তাহলে রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যাও জিজ্ঞেস করতে পারে 10 জন। আচ্ছা, এটাও জিজ্ঞেস করতে পারে যে কজন ভারতীয় ছিল, কজন বিদেশি ছিল। তো বিদেশি ছিল 3 জন আর ভারতীয় ছিল 7 জন। এই নামগুলো আমি দিয়েছি, কেন নামগুলো একটু স্মরণ করতে বলছি, কারণ আমাদেরকে প্রশ্ন এরকম দেয় যে এই কোন ব্যক্তি রাধাকৃষ্ণন কমিশনের সদস্য ছিলেন, বা এই নিচের 4টি অপশনের মধ্যে মানে কোন ব্যক্তি রাধাকৃষ্ণন কমিশনের সদস্য ছিলেন না। তো তাই আমি বলবো নামগুলো একটু স্মরণে রাখবে। বিশেষ করে সভাপতি তো সর্বপল্লী রাধাকৃষ্ণন, সেটা তো আমাদের নাম মনেই রয়ে যাবে। আর আমাদের যদি বলা হয় যে সেক্রেটারি মানে সম্পাদক হিসাবে প্রেসিডেন্ট হয়েছে, এখানে লেখা নির্মল কুমার সিদ্ধান্তের নামটা একটু ভালোভাবে মনে রাখবে। তারাচাঁদ আছে, জাকির হোসেন আছে, লক্ষণ স্বামী মুদালিয়র আছে। এটাও একটা প্রশ্ন যে মানে লক্ষণ স্বামী রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি অর্থাৎ মুদালিয়র কমিশনের সভাপতি লক্ষণ স্বামী মুদালিয়র আর কোন কমিশনের সদস্য ছিলেন, এটাও একটা প্রশ্ন। তো রাধাকৃষ্ণন কমিশনের সদস্য ছিল লক্ষণ স্বামী মুদালিয়র। সেই সঙ্গে সম্পাদক নির্মল কুমার সিদ্ধান্তের নামটিও আমরা একটু স্মরণে রাখবো। আরেকটা জিনিস স্মরণ করতে হবে আমাদেরকে এখানে, যে জেমস এ ডাফ, তারপরে টিগাট অ্যান্ড মর্গ্যান, ডাফ টিগাট মর্গ্যান, বাকিগুলো দেখার আমাদের ডক্টর যে এগুলো অতটাও না মনে রাখলে আমরা মনে রাখবো ডাফ টিগাট মর্গান। কেন এটা মনে রাখতে বলবো, কারণ এখানে একজন বিদেশি অন্য জায়গা থেকে এনে অর্থাৎ মুদালিয়র কমিশন থেকে এনে যদি যোগ করে দেয়, বলে নিচের কোন ব্যক্তি বা কোন বিদেশি সদস্য রাধাকৃষ্ণন কমিশনের সদস্য ছিলেন না, তো সেই 3 জনের নাম আমাদের একটু স্মরণ রাখা উচিত। তো ডাফ টিগাট মর্গান, এটা একটু মনে রাখবো, মর্গান। তো এই বিষয়টা একটু খেয়াল করবে, ওই যে মর্গান বিষয়, আর হচ্ছে টিগাট আর ডাফ। আচ্ছা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি তৎকালীন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন না, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। রাধাকৃষ্ণন কমিশন 2টি খণ্ডে এবং 18টি অধ্যায়ে বিভক্ত, 747টা পৃষ্ঠায় তার রিপোর্ট পেশ করে। তাহলে 747 পৃষ্ঠা কথাটা আমরা একটু স্মরণে রাখবো। রাধাকৃষ্ণন কমিশনে 18টি চ্যাপ্টার ছিল, ব্লু প্রিন্ট অফ ইউনিভার্সিটি এডুকেশন রিফর্ম। আচ্ছা, রাধাকৃষ্ণন কমিশনের এই জায়গা থেকে একটু বলি, রাধাকৃষ্ণন কমিশন স্বাধীনতা লাভের পরে এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য ছিল যে সেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, এই এত বড় ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করার জন্য উচ্চশিক্ষিত ব্যক্তি দরকার। কিন্তু সেইভাবে ভারতবর্ষে উচ্চশিক্ষার ক্ষেত্রে তেমন বিস্তার ঘটেনি যখন ইংরেজ শাসকরা ছিল, যখন ব্রিটিশ সরকার ছিল। সেইভাবে উচ্চশিক্ষার ডেভেলপমেন্ট, কোনো শিক্ষারই সেইভাবে ডেভেলপমেন্ট ঘটেনি, তো উচ্চশিক্ষার ডেভেলপমেন্ট ঘটেনি সেইভাবে। তাই প্রথমেই গুরুত্ব দেওয়া হলো যে এই এত বড় দেশটাকে পরিচালনা করতে গেলে উচ্চশিক্ষিত ব্যক্তি দরকার। সেই টার্গেট নিয়েই রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হলো স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে। আমরা একটু খুব কম সময়ের মধ্যে দেখে নেব, এগুলো অনেকটা টাইমের, এক একটা কমিশন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে এক একটা ক্লাসে হলে খুব বিস্তারিত করা যায়, কিন্তু আমরা সংক্ষেপে একটু ম্যারাথন তো একটু বেরিয়ে যাব স্পিডে। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্য কি ছিল? ডেভেলপমেন্ট ডেমোক্রেটিক সিটিজেনশিপ, একজন গণতান্ত্রিক নাগরিক তৈরি করা। তারপরে ট্রেনিং ফর লিডারশিপ, নেতৃত্ব তৈরি করা। এই পয়েন্টটাতে আসলেই আমার একটা কেমন অদ্ভুত মনে হয় যে উদ্দেশ্য নিয়ে রাধাকৃষ্ণন কমিশন বলছে যে ট্রেনিং ফর লিডারশিপ, এখন নেতৃত্ব হতে গেলে ট্রেনিং লাগে নাকি? লাগে? ট্রেনিং লাগে না।
কারা নেতৃত্ব হয় সে আর আমি বিতর্কে আসছি না, কারণ যে উদ্দেশ্য নিয়ে রাধাকৃষ্ণন কমিশন এই লিডারশিপের নেতৃত্ব উপযুক্ত নেতা গড়ে তোলার কথা বলেছিলেন, সেই নেতার আদর্শ আমরা আজ আর দেখতে পাই না। কারণ নেতৃত্ব ছাড়া, নেতা ছাড়া কোনো দেশের অগ্রগতি বা উন্নতি সম্ভব নয়। তাই উচ্চশিক্ষার একটা লক্ষ্য, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য হবে যে উপযুক্ত নেতা, লিডার তৈরি, কিন্তু সেই আদর্শ আজ আর নেই। আচ্ছা, প্রমোশন অফ কালচারাল ভ্যালু, যে সংস্কৃতি ভারতবর্ষের তখন যে সংস্কৃতি সেটাকে ধরে রাখা, সংরক্ষণ করা, সঞ্চালন করা। এনকারেজমেন্ট অফ রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্পিরিট, অর্থাৎ রিসার্চ, গবেষণামূলক দিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব। এডুকেশন ফর প্রোডাক্টিভিটি, উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে হবে, উৎপাদনমূলক দিকের প্রতি গুরুত্ব দিতে হবে। স্ট্রেংথিং ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রেশন, অর্থাৎ জাতীয় সংহতি এবং যে আন্তর্জাতিকতা বোধের বিকাশ, সেই দিকগুলো গুরুত্ব দিতে হবে। মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, নৈতিক এবং আধ্যাত্মিকতার বিকাশ। ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে পার্সোনালিটির ডেভেলপমেন্ট করতে হবে। প্রমোশন অফ ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, শুধু ভারতবর্ষ নয়, বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, আন্তর্জাতিকতা বোধ গড়ে তুলতে হবে, এগুলো ছিল লক্ষ্য। আচ্ছা, নেক্সট আমরা যাব, হ্যাঁ, রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষার কাঠামোগত যে দিকগুলো ছিল, কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি বলছি। যে শিক্ষার স্তর এবং প্রবেশ, 12 বছর স্কুল শিক্ষা শেষ করে বিদ্যালয়ে ভর্তি হবে, 12 বছর স্কুল শিক্ষা শেষ হওয়ার পরে বিদ্যালয়ে ভর্তি হবে। ইন্টারমিডিয়েট কলেজ যেটা বলা হচ্ছে, ইন্টারমিডিয়েট স্তর বলে একটা ছিল, ইন্টারমিডিয়েট কলেজ, যেটা আমাদের স্যারলার কমিশনের সুপারিশ, ইন্টারমিডিয়েট কলেজের সুপারিশ, ইন্টারমিডিয়েট স্তরের সুপারিশ, যে কলেজ শিক্ষা এবং স্কুল শিক্ষার মাঝে একটা স্তর হবে, বিশ্ববিদ্যালয় শিক্ষার মাঝে একটা স্তর হবে, যেটা ইন্টারমিডিয়েট স্তর হবে। তো এটা স্যারলার কমিশনের সুপারিশ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইন্টারমিডিয়েট কলেজের সুপারিশ। তো এটা 11 বছর স্কুল শিক্ষার পর 1 বছরের ইন্টারমিডিয়েট কোর্সের সুপারিশ করেছিল, যে 11 বছর কোর্স স্কুল শিক্ষার পরে 1 বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষায় প্রবেশের পূর্বে 1 বছর একটা ইন্টারমিডিয়েট কোর্সে সুপারিশ করা হয়েছিল। আচ্ছা, স্নাতক ডিগ্রি 3 বছরের স্নাতক ডিগ্রি হবে, কর্মদিবস হবে 180 দিন, যে ডিগ্রিটা বিএ ডিগ্রিটা সেটা 3 বছরের হবে, কর্মদিবস হবে 180 দিন, মানে 180 দিন কাজ করতে হবে। স্নাতকোত্তর কোর্স অর্থাৎ এমএ হবে 2 বছর, পিএইচডি ন্যূনতম 2 বছর, 2 বছর ন্যূনতম, পিএইচডি যত তাড়াতাড়ি কমপ্লিট করে না কেন 2 বছর লাগবে ন্যূনতম। বৃত্তি শিক্ষা ও পেশাগত শিক্ষার কথা বলা হয়, বিভিন্ন বিভাগগুলোর কথা বলা হয়। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, মাধ্যমিক শিক্ষা ও ভাষা, উচ্চ শিক্ষায় ইংরেজি সংরক্ষণ করা উচিত, পাশাপাশি ভারতীয় ভাষা বিকাশ ও ব্যবহারকে উৎসাহিত করা, পরীক্ষা পদ্ধতি ক্ষেত্রে কিছু পরিবর্তন, যে অন্তর্বর্তী মূল্যায়ন ব্যবস্থা চালু করার সুপারিশ, বিষয়ভিত্তিক মানে উদ্দেশ্য ভিত্তিক পরীক্ষা প্রবর্তনের সুপারিশ, এই সব কথাগুলো বলে। আমার একটা কোটেশন মনে পড়ছে না, যে রাধাকৃষ্ণন কমিশন সম্ভবত পুরোটা মনে পড়ছেন, যে মাধ্যমিক শিক্ষাকে একটা উইকেস্ট, একটা এরকম একটা কোটেশন কিছু বলেছিল, যে এটা কে বলেছিলেন, সেটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণন কমিশন বলেছিলেন। আচ্ছা, যদি আমি পাই আমি বলছি বিষয়টা। আচ্ছা, নারী শিক্ষা, শিক্ষক শিক্ষার্থীর অনুপাতের কথা বলেছে, যে আদর্শ অনুপাত হবে একজন শিক্ষকে 15 জন শিক্ষার্থী, বা এগুলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে, বা একজন শিক্ষককে 20 জনের পরামর্শ রাখার ব্যবস্থা করে। এছাড়াও শিক্ষা ও গবেষণার সমন্বয়ের কথা বলে। আচ্ছা, রিমেম্বারে আমরা কতগুলো জায়গা দেখব, যে কমিশন গঠনের আগে 650 থেকে 700 জন শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞের মতামত সংগ্রহ করা হয়। 650 থেকে 700 জন শিক্ষাবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ বা মতামত গ্রহণ করা হয়। শিক্ষকদের জন্য স্টাডি লিভের কথা বলা হয়, শিক্ষকদের জন্য যে তারা আরো যাতে হায়ার স্টাডি করতে পারে তার জন্য স্টাডি লিভ, অর্থাৎ পড়াশোনার জন্য তাদেরকে ছুটি দিতে হবে। শিক্ষাবর্ষ ন্যূনতম 180 দিন ধার্য করা হয়। পরীক্ষায় অবজেক্টিভ টেস্ট, নৈর্ব্যক্তিক এবং ওরাল টেস্ট ব্যবহারের প্রস্তাব দেয়। কলেজের সর্বোচ্চ, আমাদের কলেজের ক্ষেত্রে সর্বোচ্চ স্টুডেন্ট হবে কত না 1500 ছাত্র, বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ হবে 3000 ছাত্র, এটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হবে 2500। তো এটা একটা জায়গা, যে 2500 3000 নিয়ে আমাদের একটু কনফিউজ হয়, কিন্তু এখানে আমি যে জায়গাটা খেয়াল করলাম, বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় একটা সুপারিশ করেছে না রাধাকৃষ্ণ কমিশনের গুরুত্বপূর্ণ একটা সুপারিশ গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তো বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ 3000 ছাত্র হবে, এটা গ্রামীণ। আর সাধারণ যে মানে বিশ্ববিদ্যালয়গুলো হবে সেখানে 2500 ছাত্র প্রস্তাব হবে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল,
মহিলা শিক্ষার জন্য সমান সুযোগের ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 12 বছর স্কুল শিক্ষার প্রয়োজন, 12 বছর শিক্ষা হলে তবেই ভর্তি হতে পারবে। বেসিক এডুকেশন, সেকেন্ডারি এডুকেশনের কথাই বলে, পোস্ট গ্রাজুয়েট এডুকেশন এন্ড রিসার্চ এই জায়গাগুলো বলে থাকে। গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলো একটু স্মরণ করবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা চলে যাব, একটা বিষয় একটু দেখে নিই আমি যেটা বলতে চাইছিলাম। হ্যাঁ, একটু হ্যাঁ, এই কোডটা একটু আমি খুব গুরুত্বপূর্ণ কোড, যেটা আমি মনে করতে পারছিলাম স্মরণ, যে আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমাইন্স দ্য উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশনাল যে মেশিনারি অ্যান্ড হচ্ছে অ্যান্ড নিডস আর্জেন্ট রিফর্মস। এই যে কোডটা, এটা একটু স্মরণ করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য কোড। এটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনে বলেছিল। আচ্ছা, আর রাধাকৃষ্ণন কমিশন এটা বলেছিল, আর মুদালিয়ার কমিশনে যেটা বলেছিল সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা। এটাও একটু স্মরণে রাখবে। নেক্সটে চলে যাব। নেক্সট আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, খুব বেশি প্রভাব মানে শিক্ষার ইতিহাস আলোচনা করলে এগুলো না আসলেও কিন্তু মাঝে যেগুলো পড়বে আমরা সবগুলোই দেখে যাবো। তারাচাঁদ কমিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারাচাঁদ কমিটি গঠন হয়েছিল 1948 সালে। তারাচাঁদ কমিটি গঠনের পিছনে একটা উদ্দেশ্য ছিল যে কেন তারাচাঁদ কমিটি গঠন হয়। তাহলে আমরা একটাই বিষয় এখানে মনে রাখবো, তারাচাঁদ কমিটি গঠন হয়েছিল 1948 সালে। কোন কোন মেন বিষয়গুলো? এই কমিটির পুরো নাম ছিল কমিটি অন সেকেন্ডারি এডুকেশন ইন ইন্ডিয়া। কমিটি অন সেকেন্ডারি এডুকেশন ইন ইন্ডিয়া, এটা ছিল তারাচাঁদ কমিটির পুরো নাম। এর সভাপতি ছিল ডক্টর তারাচাঁদ, সভাপতি ছিল। এই কমিটির প্রধান বা মূল সুপারিশগুলো কি ছিল দেখো। মেক সেকেন্ডারি স্কুল মাল্টিলিটারাল, এই কথাটা একটু খেয়াল করবে, এটা গুরুত্বপূর্ণ একটা কোড, যে মেক সেকেন্ডারি স্কুল মাল্টিলিটারাল, বিদ্যালয়গুলি বিভিন্ন বিষয়ের শিক্ষার সুযোগ দিতে হবে। মাল্টিপারপাস হলে মুদালিয়ার কমিশন, মাল্টিলিটারাল হলে তারাচাঁদ কমিটি। মাল্টিপারপাস হলে মুদালিয়ার কমিশন, মাল্টিলিটারাল হলে তারাচাঁদ কমিটি। মাধ্যমিক বিদ্যালয়গুলিকে বহুমুখী করতে হবে, যেটাকে মাল্টিলিটারাল কথা বলছি। অ্যাপয়েন্টেড এ কমিশন ফর দ্য সেকেন্ডারি এডুকেশন স্ট্রাকচার, মাধ্যমিক শিক্ষার গঠন পরীক্ষার জন্য কমিশন করে। মাধ্যমিক শিক্ষার গঠন পরীক্ষার জন্য কমিশন গঠন। তারাচাঁদ কমিটি কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড পরামর্শে 1952 সালে মুদালিয়ার কমিশন গঠিত হয়। আমাদের দেখো এইখানে একটা বিষয় আমি শুধু বলবো, তারাচাঁদ কমিটির সাল, তার পুরো নাম, তার সভাপতি, মাল্টিলিটারাল, এই কথাটা একটু মনে রাখবে। আর একটা জিনিস, যে এই তারাচাঁদ যদি কমিটি কথা উল্লেখ থাকে, যে স্বাধীনতা লাভের পর ভারতবর্ষে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে পরামর্শ সুপারিশ গ্রহণের জন্য কোন কমিটি গড়ে ওঠে, কমিশন কথা না বলে কমিটি গড়ে ওঠে, এবং সেখানে যদি তারাচাঁদ থাকে অপশানে, তারাচাঁদ অপশান হবে কমিটির কথা বললে। এটা একটু স্মরণে রাখি। নেক্সট, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের অনেকগুলো ইনফরমেশন এখানে কিন্তু জানতে পারবে এই পেজটাতে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সবাই আমরা জানি, কিন্তু অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে। যেমন দেখো, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কি কি আছে। 1944 সালে যে সার্জেন্ট রিপোর্ট ভারতে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটি গঠনের সুপারিশ করে। সার্জেন্ট রিপোর্ট 1944 সাল। এই সার্জেন্ট রিপোর্টকে বলা হয় যে যুদ্ধোত্তরকালীন যে শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা সংক্রান্ত 40 বছর, দীর্ঘ 40 বছরের একটা শিক্ষা সুপারিশ। তো ইংল্যান্ডে ছিল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটি। সার্জেন্ট রিপোর্টে 1944 সালে বলা হলো যে ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটি গঠন করা হবে। 1945 সালে দিল্লি, বেনারস, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটির কাজ শুরু করে। এই ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটি গঠনের কাজ শুরু করে। 1947 সালে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটি সব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করে। 45 সালে কিন্তু একটা কমিটি গঠন হয়, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটি, কমিশন নয়, কমিটি। 1947 সালে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিটি সব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করে। 1948 সালে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে ইউজিসি প্রতিষ্ঠার পরিকল্পনা হয়। তাহলে 1948 শেষে রাধাকৃষ্ণন কমিশন একটা সুপারিশ করলো যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গঠনের সুপারিশ করে। 1952 সালে ভারত সরকার ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
1953 সালে 28 ডিসেম্বর মৌলানা আবুল কালাম আজাদ, মানে প্রথম মানে ওই সময় শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী ছিল ওই সময়ের, মৌলানা আবুল কালাম আজাদ নতুন দিল্লিতে ইউজিসি প্রতিষ্ঠা করেন। তাহলে 1953-তে 28 ডিসেম্বর ইউজিসি প্রতিষ্ঠা হলো, কিন্তু ইউজিসি অ্যাক্ট 1956-তে হলো। ইউজিসি অ্যাক্ট 1956। 1994-95 সালে ইউজিসি ডিসেন্ট্রালাইজড হলো, অর্থাৎ 6টি রিজিওনাল অফিস গড়ে উঠলো। 6টি রিজিওনাল অফিস, মানে একটা দিল্লি থেকে কন্ট্রোল করা ঠিক সম্ভব হচ্ছিল না, তাই বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল করা শুরু হলো। তো এই বিষয়টা হচ্ছে আমরা একটু স্মরণে রাখবো যে ডিসেন্ট্রালাইজেশন হলো 1994 থেকে 95 সালে। ইউজিসি 6টি রিজিওনাল অফিস রয়েছে, পুনে, হায়দ্রাবাদ, কলকাতা, ভোপাল, গুয়াহাটি, ব্যাঙ্গালোর। মূল 5টি কাজ কি এর? গবেষণার সূচনা করে, ইউজিসি উচ্চশিক্ষার মান নির্ধারণ ও সমন্বয় করে, বিশ্ববিদ্যালয় কলেজকে স্বীকৃতি প্রদান করে, স্বীকৃত প্রতিষ্ঠানগুলিকে অর্থানুসন্ধান প্রদান করে, স্বীকৃত যারা প্রতিষ্ঠান তাকে অর্থ দিয়ে সাহায্য করে, গবেষণা উন্নয়ন প্রচার করে, যেমন ছাত্রবৃত্তি প্রদান করে, কেন্দ্রীয় রাজ্য সরকারের শিক্ষানীতি সংক্রান্ত পরামর্শ দেয়। এগুলো ইউজিসির কাজ। আমরা নেক্সট এতে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনে কি বলা হচ্ছে আমরা দেখব। মুদালিয়ার কমিশন গঠন হয়েছিল 1952 সালে 23 অক্টোবর। তাহলে আমরা এটা একটা মনে রাখার বিষয়। দেখো প্রশ্নকে আমাদের কিন্তু জিজ্ঞেস করবে না মুদালিয়ার কমিশন কত সালে গঠন হয়েছিল, তাহলে যাত্রীজন পরীক্ষায় বুঝবে, কেউ ভুল করবে না 1952 সাল। কিন্তু যদি একটু টাফ করে দেয় 23-এ, এই যদি ডেটটা দিয়ে দেয় তাতে অনেকজন ভুল করে ফেলবে, এটা একটু টাফ প্রশ্ন হয়ে যাবে। তাহলে আমরা একটু ডেটগুলোকেও মনে রাখবো। 23 অক্টোবর। আচ্ছা, 23 অক্টোবর। তারপরে হচ্ছে কমিশন তার প্রতিবেদন জমা দেয় 1953 সালে 29 আগস্ট। তাহলে গঠন হলো 1952 সালে 23 অক্টোবর, রিপোর্ট জমা দিল 1953 সালে 29 আগস্ট। আচ্ছা, মুদালিয়ার কমিশনের রিপোর্ট ওয়াজ পাবলিশ, 14টা চ্যাপ্টার ছিল, 244 পেজ ছিল। কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া, তৎকালীন ভাইস চ্যান্সেলর অফ মাদ্রাস ইউনিভার্সিটি। লক্ষণ স্বামী মুদালিয়া ছিলেন তৎকালীন মাদ্রাস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। এটি আনুষ্ঠানিকভাবে সেকেন্ডারি এডুকেশন কমিশন নামে পরিচিত। এটা আনুষ্ঠানিকভাবে কি কমিশন নামে? সেকেন্ডারি এডুকেশন নামে, মানে মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত। এখানে 9 জন সদস্য ছিল। 9 জন সদস্যের মধ্যে ছিল 2 জন বিদেশি আর আমাদের হচ্ছে 7 জন ভারতীয়। রাধাকৃষ্ণন কমিশনে 10 জন, তারপরেই 9 জন। এটা এইভাবে মনে রাখতে পারি, রাধাকৃষ্ণন কমিশনে 10 জন, মুদালিয়ারে 9 জন, একজন কমে গেল, পরের কমিশনে একজন কমে গেল, এরকম ভাবে মনে রাখতে পারি। এখানেও আমাদের এই মনে রাখবে যে কে ছিল। তো এখানে যেমন আমাদের চেয়ারম্যান ছিল বা প্রেসিডেন্ট ছিল লক্ষণ স্বামী মুদালিয়ার, আর আমাদের ছিল হ্যাঁ 2 জন হচ্ছে বিদেশি সদস্য ছিল। এখানে আমাদের 2 জন বিদেশি সদস্য ছিল, অনাথনাথ বসু। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা মিস্টেক হচ্ছে, এটাই আমি খুঁজছিলাম যে সেক্রেটারি এখানে সম্পাদক ছিলেন অনাথনাথ বসু, আর এখানে 2 জন আমাদের ছিল। এটা একটু মিস্টেক হয়েছে, আমি এগুলো করতে গিয়েছিলাম যেগুলো বিদেশে, সেগুলোকে রেড কালার করতে গিয়েছিলাম। তো এই যে জন ক্রিস্ট অ্যান্ড রাস্ট উইলিয়াম, এই 2 জন, কিনেথ রাস্ট উইলিয়াম, এই 2 জন ছিলেন বিদেশি। জন ক্রিস্ট অ্যান্ড কিনেথ রাস্ট উইলিয়াম, এরা ছিল বিদেশি। আর আমাদের সেক্রেটারি ছিল কে না, অনাথনাথ বসু। এটা একটু মনে রাখছে, এখানে ছিল নির্মল কুমার সিদ্ধান্ত, এখানে হচ্ছে অনাথনাথ বসু। আচ্ছা, নেক্সটে আমরা দেখব যে কন্ট্রিবিউট টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য কমিশন। এই কমিশন গঠন হলো, গঠনের পিছনে যাদের অবদান বা কিভাবে গঠন হলো না, মুদালিয়ার কমিশন গঠনের পিছনে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন কাজ করলো। আচ্ছা, মিনিস্ট্রি অফ এডুকেশন কাজ করলো, এবং ইন্ডিয়ান, এই যে মিনিস্ট্রি অফ এডুকেশন প্রথমে ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন 1945 সাল থেকে, তারপরে 1985 সালে হয়ে গেল MHRD, তারপরে আবার 2019 সালে গিয়ে আবার মিনিস্ট্রি অফ এডুকেশন হয়ে গেল। আচ্ছা, তারাচাঁদ কমিটি অ্যান্ড রাধাকৃষ্ণন কমিশন প্রোভাইড সাম কনটেক্সচুয়াল যে ইনসাইটস বাট হার্ড লিমিটেড ডাইরেক্ট ইম্প্যাক্ট, মানে এই সমস্ত বিষয়গুলো আমাদের মানে সাহায্য করেছিল রাধাকৃষ্ণন এই মুদালিয়া কমিশন গড়ে ওঠার পিছনে। স্বাধীনতা লাভের পর মাধ্যমিক শিক্ষার গুণগত মানের যে অবনতি, বৈষম্যের কারণে ভারত সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। 1947 সালে স্বাধীনতা লাভের পর সেকেন্ডারি শিক্ষার মান উন্নয়নে জাতীয় চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনে এটা গড়ে ওঠে
উদ্দেশ্য কি ছিল? মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন এবং উন্নয়ন করা, গণতান্ত্রিক সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক, নৈতিক নাগরিক এবং শিক্ষাকে জাতীয় উন্নয়নের সাথে সংযুক্ত করা, কমিশনের বিভিন্ন রাজ্যে স্কুল শিক্ষা পরিদর্শক, পাঠ্যক্রম, এই সব ইটিসি বিষয়গুলো নিয়ে বলেছে। আচ্ছা, নেক্সট আমরা একেবারে কেন আমি রিমেম্বারে এসে গেছি, অনেকগুলো বিষয় বলবো, একটু স্মরণ করবে, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ। আগে এগুলো বলে দিই। মুদালিয়ার কমিশন ছিল প্রথম শিক্ষা কমিশন যা মাধ্যমিক স্তরে বৃত্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরে। তাহলে মাধ্যমিক স্তরে বৃত্তি শিক্ষা, ভোকেশনাল এডুকেশনের কথা বলে মুদালিয়ার কমিশন, এটা মনে রাখার বিষয়। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে মাল্টিপারপাস স্কুল, বহুমুখী বিদ্যালয় গঠনের কথা বলে মুদালিয়ার কমিশন। বহুমুখী বিদ্যালয় গঠনের কথা বলে মুদালিয়ার কমিশন, যে বহুমুখী, যে ছেলেমেয়েরা নিজের চাহিদা অনুযায়ী শিক্ষা লাভ করে, বহুমুখী বিদ্যালয়। আচ্ছা, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, এটা একটা গুরুত্বপূর্ণ সুপারিশ, কিউমুলেটিভ রেকর্ড কার্ড মূল্যায়নের ক্ষেত্রে। আচ্ছা, আরও যেটাকে বলা হয় গ্রেডিং সিস্টেম, গ্রেডিং সিস্টেম মুদালিয়ার কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ। মেয়েদের জন্য হোম সায়েন্সের কথা বলে, এটা একটা গুরুত্বপূর্ণ সুপারিশ। এবং এখানে যেটা বলা হয় যে সপ্তপ্রবাহ, যে পাঠ্যক্রমের যে 7টি প্রবাহ, যেটাকে সপ্তপ্রবাহ বলে, এবং 7টি প্রবাহ আমি উল্লেখ করেছি, এই বিষয়গুলো আমাদের ছিল। 1 মিনিট। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের ছিল। তাহলে মুদালিয়ার কমিশন সম্পর্কে, মুদালিয়ার কমিশন সম্পর্কে মূল বিষয়গুলো আমি আবার স্মরণ করছি। কমিশন গঠন হয়েছিল 52 সালে, কমিশন তার রিপোর্ট পেশ করেছিল 53 সালে। কমিশনের 9 জন সদস্য ছিল, 7 জন ভারতীয়, 2 জন বিদেশি। কমিশনের সভাপতি ছিলেন আমাদের লক্ষণস্বামী মুদালিয়ার, সম্পাদক ছিলেন অনাথনাথ বসু। এবং এই কমিশনের গুরুত্বপূর্ণ মেন কয়েকটা সুপারিশ, এক হচ্ছে প্রথম বৃত্তিমূলক শিক্ষা, মাল্টিপারপাস স্কুল, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, গ্রেডিং সিস্টেম, হোম সায়েন্স এবং সপ্তপ্রবাহ, এইগুলো ছিল গুরুত্বপূর্ণ কিন্তু সুপারিশ। কোথায়? না, মাধ্যমিক শিক্ষা। এবং আরও এখানে একটা বিষয় যেটাকে বলা হচ্ছে প্রথম গাইডেন্স কাউন্সিলিং এর কথা বলে, নির্দেশনা দান, পরামর্শ দানের কথা বলে, মাধ্যমিক স্তরে নির্দেশনা দান, পরামর্শ দানের কথা বলে, গাইডেন্স কাউন্সিলিং এর সুপারিশ করে, এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, নেক্সট স্লাইড। এখানে অনেকগুলো বিষয় হচ্ছে যে 10+2 পদ্ধতির প্রাথমিক ভিত্তি প্রতিষ্ঠা করা, আরও অনেক কিছু বিষয় আছে, আমি এগুলো সেইভাবে এখানে আসছি না, পরেরটা যাচ্ছি। হ্যাঁ, গাইডেন্স কাউন্সিলিং এর কথা বললাম। তারপরে এখানে আরেকটা বিষয় যে শিল্প শিক্ষা কর, শিল্প শিক্ষা কর, এই কথাটাও বলা হয়েছিল, এটা কিন্তু একটু খেয়াল করবে। শিল্প শিক্ষা কর, শিল্প শিক্ষা কর, আর শিক্ষা কর শুধু হলে সেটা আমাদের হয়ে যাবে কোথায়? না, আমাদের অশোক মিত্র কমিশন। আর শিল্প শিক্ষা কর হলে মুদালিয়ার কমিশন। গাইডেন্স কাউন্সিলিংটা একটু খেয়াল করবে। আর এখানে সেইভাবে হ্যাঁ, না ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব দুর্গাবাই দেশমুখ কমিটি। দুর্গাবাই দেশমুখ কমিটি মাঝে আমি বললাম যেগুলো ছোটখাটো যা পড়বে আমরা দেখে যাব। দুর্গাবাই দেশমুখ কমিটি পরপর 1958 থেকে 1953 সাল পর্যন্ত অনেকগুলো কমিটি গঠন হয়েছিল মেয়েদের শিক্ষা বা নারী শিক্ষার বিষয়ে। এক হচ্ছে প্রথমে দুর্গাবাই দেশমুখ কমিটি। যদি বলা হয় যে স্বাধীন ভারতের প্রথম মহিলা শিক্ষার ক্ষেত্রে গড়ে ওঠা কমিটির নাম দুর্গাবাই দেশমুখ কমিটি। দুর্গোৎসব ভীষণ বড় একটা উৎসব বাঙালিদের, এটার নাম মনে রাখবে, দুর্গা উৎসব, প্রথম হলে দুর্গোৎসব, এটা ভাবে মনে রাখবে। আচ্ছা, তোমার হচ্ছে দুর্গাবাই দেশমুখ কমিটি 1958 সাল, এই কমিটির সভাপতি ছিলেন দুর্গাবাই দেশমুখ। এর হচ্ছে যেটাকে বলা হয় ন্যাশনাল কমিটি অন ওমেন এডুকেশন, জাতীয় নারী শিক্ষা কমিটি নামে পরিচিত। তাহলে দুর্গাবাই দেশমুখ কমিটি কি নামে পরিচিত? ন্যাশনাল কমিটি অন ওমেন এডুকেশন নামেও পরিচিত। এটি গঠন করেন ভারত সরকার। এই কমিটির মূল উদ্দেশ্য কি ছিল? না, ভারতে নারী শিক্ষার অবস্থা পর্যালোচনা করা, যে কোন অবস্থায় আছে নারী শিক্ষা, মেয়েদের শিক্ষার প্রসার সম্পর্কে সুপারিশ প্রদান করা, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত নারীদের শিক্ষার জন্য নীতিমালা প্রণয়ন করা। নেক্সটে আমরা চলে যাব হংস মেহতা কমিটি। দুর্গাবাই দেশমুখ কমিটি, হংস মেহতা কমিটি। হংস মেহতা কমিটি 1962 সালে এই কমিটি গড়ে ওঠে। তাহলে হংস মেহতা কমিটি 1962 সাল। এই কমিটির সভাপতি ছিলেন হংস মেহতা, মানে কমিটির সঙ্গে সভাপতির নামটা একটা সাযুজ্য আছে, তাই ভুল আর কিছু বিষয় নয়। হংস মেহতা কমিটি, দ্য কমিটি অন দ্য ডিফারেন্সিয়েশন অফ কারিকুলা
ফর বয়েজ অ্যান্ড গার্লস এই শিরোনামে প্রকাশিত হয়। তাহলে হংস মেহতা কমিটির একটা শিরোনাম ছিল, কমিটি অন দ্য ডিফারেন্সিয়েশন অফ কারিকুলা ফর বয়েজ অ্যান্ড গার্লস এই শিরোনামে প্রকাশিত হয় কত না 1962 সালে। এই কমিটি গঠন ভারত সরকার করে। কমিটি গঠনের মূল উদ্দেশ্য ছিল নারী শিক্ষার উন্নয়ন বিষয়ে বিশেষ গভীরভাবে পর্যালোচনা করা, মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণের অংশগ্রহণ বাড়ানো, উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানো, শিক্ষা ব্যবস্থা লিঙ্গ বৈষম্য, যে ছেলে মেয়ের ভিতরে পড়াশোনার পার্থক্য সেই বৈষম্য দূর করা, এই জায়গাগুলো ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে ভক্তবৎসল্যম কমিটি। প্রথমে দুর্গাবাই দেশমুখ কমিটি, তারপরে হংস মেহতা কমিটি, তারপরে ভক্তবৎসল্যম কমিটি। ভক্তবৎসল্যম কমিটি আমাদের 1963 সালে এই কমিটির সভাপতি ছিলেন ভক্তবৎসল্যম। 1965-তে এই কমিটি রিপোর্ট অন দ্য কমিটি টু লুক ইনটু দ্য কজেস ফর ল্যাক অফ পাবলিক সাপোর্ট পার্টিকুলারলি ইন রুরাল এরিয়া ফর গার্লস এডুকেশন অ্যান্ড এনলিস্ট পাবলিক কোঅপারেশন এই শিরোনামে প্রকাশিত হয়। কত বড় শিরোনাম! এই শিরোনামে ভক্তবৎসল্যম কমিটি 1963 সালে নারী শিক্ষার বিষয়ে কমিটি প্রকাশিত হলো। এটি কে গঠন করে না, ভারত সরকার গঠন করে। তো এটা হচ্ছে আরেকটা বিষয় যে ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন এডুকেশন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ 1958 সালে কিন্তু গড়ে ওঠে। জাতীয় নারী শিক্ষা পর্ষদ, ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন এডুকেশন গড়ে ওঠে, এটা একটু স্মরণ করবে। তাহলে মাঝে আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা আসছি এক সুদীর্ঘ বিশাল বড় কমিশন। বিশাল বড় কমিশন কেন? কারণ বলা যেতে পারে যে কোঠারি কমিশন এমন এক প্রভাব ফেলেছিল, মনে হয় জাতীয় শিক্ষানীতি এত প্রভাব ফেলেনি, এবং এত কিছু সুপারিশ করেছিল যে মনে রেখে পরীক্ষা দিয়েই খুব চাপের বিষয়। মানে কি কি করেছে, আবার হয়তো এমন কিছু করেছে যেটা আমাদের কাছে সব তথ্য সবসময় পাওয়াও যাচ্ছে না। তো মানে যত দিন যাচ্ছে তত তার সুপারিশের এরিয়া যেন বাড়তে থাকছে, মানে হয়ে গেছে কবেই, কিন্তু তার যেন বাড়তেই থাকছে। এর এরিয়া ছিল খুব বিশাল, যাকে বলা হয় ভারতীয় শিক্ষার ইতিহাসে সব থেকে বড় কমিশন হিসাবে দেখা হয়। এবং এটাই এমন একটা কমিশন যে একবারে সর্বনিম্ন শিক্ষা স্তর থেকে একবারে সর্বোচ্চ উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত এই কমিশন তার বিভিন্ন স্তরে সুপারিশ করে গেছে বা তার বিষয়ে রিপোর্ট পেশ করেছে। তো আমরা আলোচনা করবো এই কমিশন সম্পর্কে। কোঠারি কমিশন 1964 সালে 14 জুলাই মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে গঠিত হয়। তাহলে এটা গঠন হয়েছিল 1964 সালে 14 জুলাই মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে গঠিত হলো। চেয়ারম্যান ছিলেন ডক্টর ডিএস কোঠারি। ডিএস কোঠারির নেতৃত্বেই কমিশন গঠে উঠল। কমিশনের সভাপতি উনি, ডিএস কোঠারি। তৎকালীন ইউজিসি চেয়ারম্যান ছিলেন উনি এবং বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন। মোট সদস্য ছিল 17 জন, যার মধ্যে 10 জন ছিল ভারতীয় এবং 7 জন ছিল বিদেশি। এবং তাহলে এখানে একটা বিষয় মনে রাখার বিষয় যে এখানে 17 জন সদস্য, রাধাকৃষ্ণন কমিশনে 10 জন, মুদালিয়ার কমিশনে 9 জন। 17 জনের মধ্যে এখানে ছিল 10 ভারতীয়, 7 জন বিদেশি সদস্য। এটি ভারতের ষষ্ঠ শিক্ষা কমিশন, কিন্তু প্রথম থেকে যা প্রাইমারি এবং হায়ার এডুকেশন সকল স্তর নিয়ে আলোচনা করে। ষষ্ঠ কোথা থেকে? হান্টার কমিশন, স্যাডলার কমিশন, আমাদের এইভাবে হান্টার কমিশন, স্যাডলার কমিশন, মুদালের কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, তারপরে এইভাবে আমাদের ষষ্ঠ শিক্ষা কমিশন হিসাবে আমাদের এটা বলা হচ্ছে। পরপর 1 2 3, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে কমিশন তার রিপোর্ট 1966 সালে 29 জুন জমা দেয়। অনেকটা টাইম নিয়েছিল, গঠন হয়েছিল 1964, তাই 1964-66 লেখা থাকে দেখবে, যেমন 48-49 লেখা থাকে, 52-53 লেখা থাকে। 66 সালে তার রিপোর্ট জমা দিল 29 জুন, 14 জুলাই গঠন হলো, আর মানে 1966 সালে 29 জুন জমা দিল। 17টা চ্যাপ্টার ছিল, 4টি ভলিউম ছিল এবং 700 পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল। এক সুদীর্ঘ রিপোর্ট, তা বোঝাই যাচ্ছে কত বড় ছিল। 17টা চ্যাপ্টার, 4টি ভলিউম এবং প্রায় 700 পৃষ্ঠায় প্রকাশ হয়েছিল। কোঠারি কমিশন অফিসিয়াল রিপোর্ট যেটা ছিল টাইটেল, অফিসিয়াল রিপোর্ট ইজ টাইটেলড এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা ও জাতীয় বিকাশ। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। শিক্ষা ও জাতীয় বিকাশ, এটা ছিল শিরোনাম বা টাইটেল। রিপোর্টটি শিক্ষকদের জন্য একটি বেঞ্চ মার্ক ডকুমেন্ট, যা ভারতীয় শিক্ষা ব্যবস্থায় রিভলিউশনারি এক
মানে পরিবর্তন সূচক প্রভাব ফেলেছিল, তাহলে এটাকে বেঞ্চমার্ক ডকুমেন্টও বলা হয়। এটি ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 প্রণয়নের জন্য ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করে, অর্থাৎ একটা জাতীয় শিক্ষা নীতি গঠনের ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করে কোঠারি কমিশন। নেক্সট, মূল উদ্দেশ্য এবং প্রেক্ষাপট। কমিশনের মূল উদ্দেশ্য ছিল সমগ্র শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করা। সমগ্র শিক্ষা ব্যবস্থা, একবার প্রাক প্রাথমিক থেকে আর উচ্চ শিক্ষা। জাতীয় শিক্ষানীতির জন্য একটি কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক বলা হয় এটাকে, জাতীয় শিক্ষানীতির জন্য একটি কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক। এটি স্বাধীনতা উত্তর ভারতে অসমতা, নিম্নমানের শিক্ষা, জাতীয় উন্নয়নের সঙ্গে শিক্ষার সমন্বয়ের প্রয়োজনীয়তা মোকাবিলা করতে গঠিত হয়। এর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল দ্য ডেস্টিনি of education, the destiny of India in now being shaped in her classroom. ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে, ভারতের ভাগ্য নির্ধারিত হচ্ছে তার শ্রেণীকক্ষে। এটা গুরুত্বপূর্ণ কোটেশন এমসিকিউর জন্য। এটা হচ্ছে আমাদের কোথায় বলা হয়েছিল, এটা আমাদের কোঠারি কমিশনে বলা হয়েছিল। নেক্সট স্লাইডে যাব, শিক্ষার কাঠামো। 10+2+3 পদ্ধতির সুপারিশ করে। 10 বছরের বিদ্যালয় শিক্ষা এবং 2 বছরের আমাদের বিদ্যালয় বলতে 10 বছরের মাধ্যমিক, 2 বছর উচ্চ মাধ্যমিক, 3 বছরের কলেজ শিক্ষা। এই 10+2+3 রেকমেন্ডেশন করেছিল। 6 থেকে 14 বছর বয়সীদের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের সুপারিশ করেছিল আর্টিকেল 45 অনুযায়ী, 6 থেকে 14 বছর। আচ্ছা, প্রাক প্রাথমিক শিক্ষা এটা একটা স্তর ছিল 3 থেকে 5 বছর বয়স, আর মাধ্যমিক শিক্ষা ছিল 2 বছর জেনারেল এডুকেশন, 2 বছর জেনারেল এডুকেশন আর 2 বছর ভোকেশনাল এডুকেশন এই হিসাবে ছিল। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ভাষানীতি। দেখো, আমি একটা বিষয় ক্লিয়ার করব যে এই 10+2+3 ভাষানীতি, তারপরে কমন স্কুল, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এইগুলো কোঠারি কমিশনেও বলেছে, জাতীয় শিক্ষানীতি 68তেও বলেছে, 86তেও বলেছে। তাহলে কোথায় কি ধরনের উত্তর আমাদের চুজ করব সেটাও একটু ক্লিয়ার করব। ভাষা শিক্ষানীতি, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 3টি ভাষার কথা বলেছি, 33 ভাষা সূত্রের কথা। এক হচ্ছে রিজিওনাল বা মাদার টাং, হিন্দি ও ইংলিশ, 3টি ভাষার কথা বলেছি। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ। প্রাইমারি লেভেলে মাদার টাং মাতৃভাষার কথা, হায়ার এডুকেশন ইংলিশ হবে, যেটা আছে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ও অন্যান্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে শিক্ষার উৎসাহিত, এই সমস্ত ভাষাগুলোকে উৎসাহিত করার কথা বলা আছে, সংস্কৃত এবং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। শিক্ষায় সমতা, যেটা বলে ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড জেন্ডার যে ডিসপ্যারিটি, যে লিঙ্গগত বৈষম্য এবং শিক্ষাক্ষেত্রে যে সমতা, এটার প্রতি ভীষণ একটা গুরুত্ব দিয়েছিল। ব্যাকওয়ার্ড ক্লাসে, ট্রাইবাল পিপল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এদের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছিল কিন্তু এই প্রথম এই শিক্ষা ব্যবস্থা কমিশনের ক্ষেত্রে। গার্লস স্কুল, স্কলারশিপ, ফিমেল টিচার রিক্রুটমেন্ট, এই সমস্ত বিষয়, হোস্টেল, কমন স্কুল সিস্টেম, অর্থাৎ সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা, কমন স্কুল, এক ধরনের স্কুল হবে যেখানে সবাই শিক্ষা লাভ করবে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আছে, হ্যাঁ, এই যে 6% জিডিপির কথা বলা হয়, হ্যাঁ, যে শিক্ষা খাতে মানে 6% জিডিপি, অর্থাৎ ভারতবর্ষের সমগ্র আয়ের মধ্যে যখন বাজেট পেশ হবে তখন বলা হবে যে শিক্ষা খাতে 6%, অর্থাৎ 100 টাকা 6 টাকা দিয়ে দিতে হবে। সেরকম যত টাকা ভারতের আয় হবে তার ভিত্তিতে 6% টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হবে, কিন্তু তা হয়নি। কিন্তু এটা সুপারিশ করেছিল যে এই টাকাটা দিতে হবে, তাহলে শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্ট করা যাবে। গভর্নমেন্ট ফান্ডিং বৃদ্ধি, প্রাইভেট সেক্টর অংশগ্রহণ, এই সমস্ত স্কলারশিপ, গ্র্যান্টস, ফ্রি টেক্সট বই, এই সমস্ত কথা বলে। কমন স্কুল সিস্টেম, নো ডিসক্রিমিনেশন, সকল বিদ্যালয়ে একই কারিকুলাম, স্ট্যান্ডার্ড এডুকেশন কোয়ালিটি, সোশ্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড ক্লাস ডিসপ্যারিটি কমানোর জন্য কমন স্কুল সিস্টেমের কথা বলে, নো ডিসক্রিমিনেশন, এটার সুপারিশ করা হয়েছিল। আচ্ছা, নেক্সট, রিমেম্বারের জায়গা থেকে অনেক কিছু জানতে পারবো। এক হচ্ছে নেবারহুড স্কুল, নেবারহুড স্কুল কথা হচ্ছে প্রতিবেশী স্কুল। এই নেবারহুড স্কুলের সুপারিশ করেছিল কোঠারি কমিশন, যেটাতে বলা হয়েছিল যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বিদ্যালয় হবে 1 কিলোমিটারের মধ্যে, এবং 5ম থেকে 8ম শ্রেণীর ক্লাসের যে বিদ্যালয় সেটা 3 কিলোমিটারের মধ্যে থাকতে হবে, যেটা বলা প্রতিবেশী স্কুলের সুপারিশ করেছিল, যে যেন না অনেক দূরকে যেতে হয়। সেটা এখনো হয়ে ওঠেনি, আর এটা 1964 কথা হচ্ছে, মানে এখনো কিছু জায়গা আছে। নেবারহুড স্কুল বলেছে 1 থেকে মানে
মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 1 কিলোমিটারের মধ্যে স্কুল হবে, আর পঞ্চম থেকে অষ্টম শ্রেণী 3 কিলোমিটারের মধ্যে। এই নেবারহুড স্কুল বা প্রতিবেশী স্কুলের সুপারিশটা একটু মনে রাখবে। আচ্ছা, নাইট স্কুলের সুপারিশ করেছিল, স্কুল জোটের কথা বলেছিল, যে স্কুল গুচ্ছ, বিদ্যালয় গুচ্ছ বা স্কুল ক্লাস্টারের সুপারিশ করেছিল। স্কুল জোট কি না, কতকগুলো বিদ্যালয়কে নিয়ে, কতকগুলো প্রাইমারি, কতকগুলো মাধ্যমিক বিদ্যালয়কে নিয়ে একটা স্কুল জোট গড়ে উঠবে, যারা কি করবে, একে অপরের যে ঘাটতি সেটাকে কি করা হবে, সেটাকে মেটাবার চেষ্টা করে। 4 থিমস ছিল, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, ন্যাশনাল ইন্টিগ্রেশন, মডার্নাইজেশন অ্যান্ড সোশ্যাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। 4 থিমস ছিল, 4টে থিম ছিল, মনে রাখবে 4টে থিম। ইনক্রিজ প্রোডাক্টিভিটি, উৎপাদন, ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি, মডার্নাইজেশন, আধুনিকীকরণ, অ্যান্ড সোশ্যাল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, সামাজিক ও নৈতিক বিকাশ। 5টি দেশের শিক্ষাবিদ এই কমিশনের সুপারিশের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ, 5টা দেশের, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জাপান, রাশিয়া, 5টা দেশের শিক্ষাবিদরাও এই কমিশনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিল। ফ্রি অ্যান্ড কম্পালসারির কথা বলেছিলেন কোশ্চেন। SUPW, সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্কের সুপারিশ করেছিল। ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসের কথা বলেছিল। DPSP, ডিস্ট্রিক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কথা বলেছিল। প্রমোট ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্ট, পিছিয়ে পড়া শ্রেণী, এস্টাবলিশ নিউ ইউনিভার্সিটি, ভ্যালু এডুকেশন, মিড ডে মিল, এই সমস্ত বিষয়ে সুপারিশ করেছিল। কে না, কোঠারি কমিশন এই সমস্ত বিষয়গুলোতে সুপারিশ করেছিল। আচ্ছা আচ্ছা, আরেকটু বলে দিই তাহলে, ওভারঅল ভাবে আমরা কোঠারি কমিশন সম্পর্কে, যে ভারতের ভাগ্য নির্ধারিত হচ্ছে তার ক্লাসরুমে, কমিশন গঠন হয়েছিল 64, 66তে রিপোর্ট পেশ হয়েছিল, নেবারহুড স্কুলের কথা বলেছে, নাইট স্কুলের কথা বলেছে, স্কুল জোটের কথা বলেছে, আমাদের SUPW কথা বলেছে, পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার কথা বলেছে, 6 থেকে 14 বছর শিশুদের শিক্ষার কথা বলেছে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলো, কমন স্কুল বলো, বা আমাদের 6% GDP বলো, বা 10+2+3 যে স্ট্রাকচার বলো, এগুলো সব রেকমেন্ডেশন হয়েছিল। ইমপ্লিমেন্টেশন হলে 1986, রেকমেন্ডেশন হলে আমাদের কোঠারি কমিশন। যদি বলে যে কোথায় সুপারিশ গ্রহণ করা হয়েছিল তাহলে কোঠারি কমিশন, যদি বলে কোথায় কার্যকারী হয়েছিল, কোথায় ইমপ্লিমেন্টেশন হয়েছিল, তাহলে সেটা জাতীয় শিক্ষানীতি 1986। আচ্ছা, নেক্সট এতে চলে যাব আমরা। প্রথম যেটাকে বলা হচ্ছে ফার্স্ট এডুকেশন পলিসি, গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্ন ছিল। NEP 1968 was the first education policy adopted by the independent India, স্বাধীন ভারতে প্রথম শিক্ষানীতি হিসাবে পরিচিত 1968 সালের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এটা ফর্মুলেটেড বাই বেসড করে হয়েছিল, রেকমেন্ডেড বাই কোঠারি কমিশনকে মানে বেস করে গড়ে উঠেছিল। কোন কমিশনকে বেস করে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি গড়ে ওঠে, সেটা হলে আমাদের বলা হবে কোঠারি কমিশনকে। The policy was officially adopted by the Government of India 1968. Indira Gandhi was the Prime Minister of the Minister of India when NEP 1968 was introduced. হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি 1986, কাকে বেস করে গড়ে উঠেছিল, কোঠারি কমিশন। আচ্ছা, জাতীয় শিক্ষানীতির প্রথম ব্লুপ্রিন্ট কে তৈরি করেছিল, কোঠারি কমিশন। এটা এই সময় প্রধানমন্ত্রী কে ছিল, ইন্দিরা গান্ধী ছিল, এই বিষয়টা একটু স্মরণ করবে। আচ্ছা, মেন অবজেক্টিভ কতগুলো বলছে, এক হচ্ছে দ্য প্রমোট ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় ঐক্য এবং সংহতি বৃদ্ধির জন্য, বা একটা ওভারঅল স্ট্রাকচার গঠন করা। একটা কমিশন আর একটা শিক্ষানীতির মধ্যে পার্থক্য আছে। শিক্ষানীতিটা এই জন্যই করা হয়েছে যে সমগ্র স্টেট যেন সেটাকে মেনে নেয়। তো বলছে একটা জাতীয় ঐক্য এবং সংহতি বৃদ্ধির জন্য এটা গঠন করা হয়েছিল, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন অর্জন করা, সবার জন্য সমান শিক্ষার নিশ্চিত করা, সুযোগ নিশ্চিত করা, বৈজ্ঞানিক এবং নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া, সারা দেশে একটা অভিন্ন শিক্ষা ব্যবস্থা, যেটা আমি বললাম যে পোস্টারে কমন এডুকেশন স্ট্রাকচার অ্যাক্রস দ্য কান্ট্রি, একটা কমন এডুকেশনাল স্ট্রাকচার, একটা ওভারঅল স্ট্রাকচার গঠন করা। এটা ছিল আমাদের জাতীয় শিক্ষানীতির গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এই জায়গাটাতে আমার বিষয় বলার, এই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 10+2+3, কমন স্কুল সিস্টেম, GDP 6%, এই কথাগুলো আমরা সব জায়গায় বিভ্রান্ত তৈরি করে। তাহলে কোন জায়গাতে কি লেখা থাকলে আমরা কোঠারি কমিশন নেব, কোন জায়গায় কি লেখা থাকলে আমরা
68 নেব, 1900 কোন জায়গায় লেখা থাকলে কি লেখা থাকলে 1986 নেব, এটা আমি একটু চেষ্টা করেছি করার, বিষয়টা একটু ভেবে। যদি বলে প্রপোজড, ফার্স্ট, রেকমেন্ডেড, সাজেস্টেড, এই কথাগুলো থাকে মানে প্রস্তাব, প্রথম সুপারিশ, প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রথম কোন মানে প্রথম প্রণীত, এইগুলো হলে কোঠারি কমিশন। কোন কোন ক্ষেত্রে? এই যে চারটে বিষয় দ্বন্দ্ব সৃষ্টি করে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 10+2+3 শিক্ষার কাঠামো, কমন স্কুল সিস্টেম, 6% জিডিপি, কারণ সবেতেই বলা হয়েছে। কিন্তু কি নেব তিনটেই অপশানে থাকলে? যদি বলে প্রপোজড, প্রস্তাবিত, যদি বলে ফার্স্ট রেকমেন্ডেড, প্রথম সুপারিশ, যদি বলে সাজেস্টেড, প্রস্তাব দেওয়া হয়েছিল, তাহলে কোঠারি কমিশন, মানে যেটাকে বলে রেকমেন্ডেশন, রেকমেন্ডেড করেছে, তাহলে কোঠারি কমিশন। যদি বলে ফার্স্ট ইন্ট্রোডিউসড, ফর্মালি ইন্ট্রোডিউসড, ফার্স্ট অ্যাডপ্টেড, এই কথাগুলো বলে মানে প্রথম প্রবর্তিত, আনুষ্ঠানিক গৃহীত, প্রথম অনুষ্ঠান, এই সব কথাগুলো থাকলে তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি 1968। যদি বলে ইমপ্লিমেন্টেশন, এমফাসাইজড, বা যদি বলে আমাদের বাস্তবায়িত, জোর দেওয়া, শক্তিশালী করা, বিশেষ করে আমি দুটি কথা মনে রাখতে হলো, আমাদের 86 কিন্তু দেখবে উত্তরে নেয় না এই তিনটের ক্ষেত্রে, দেয়া আছে, বলা আছে, দুটি মেন বিষয় কাজ খেয়াল করবে, এক রেকমেন্ডেশন, এক ইমপ্লিমেন্টেশন। কোথায় প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, কোথায় রেকমেন্ডেশন হয়েছিল, আর কোথায় ইমপ্লিমেন্টেশন হয়েছিল বা কার্যকারী হয়েছিল। তো এই দুটি নিয়েই দ্বন্দ্ব হয়, কোঠারি কমিশন না হলে জাতীয় শিক্ষানীতি 86, এই দুটি অ্যান্সার হয়। মাঝেরটা আমাদের কিন্তু হোল্ড রাখতে হবে, খেয়াল করে দেখবে মাঝেরটা উল্লেখ করেছি কিন্তু হোল্ড। বিশেষত 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 10+2+3, কমন স্কুল সিস্টেম, 6% জিডিপি, এইগুলো রেকমেন্ডেশন বললে কোঠারি কমিশন, আর যদি ইমপ্লিমেন্টেশন বলে বা কার্যকারী বলে তাহলে জাতীয় শিক্ষানীতি 1986, এইটুকু একটু স্মরণে রাখবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, এখানে একটা এনইপি গঠন হয়েছিল কিন্তু সেইভাবে আমাদের সামনে প্রভাব ফেলতে পারেনি বা উঠে আসতে পারেনি এই কমিশন, মানে এই বিষয়টা যেটাকে এনইপি আমরা একটু ধৈর্য ধরতে হবে কিন্তু, হ্যাঁ, যে কারণ অনেকটা টাইম লাগবে। তোমাদের অনেকে অবশ্য কমেন্ট করে আমাকে বলেছো, দেখো আমি নন স্টপই বকি, একটু টাইম নেই না, যে 2 ঘন্টার যদি ক্লাস নেই না তাহলে আমি সেটা, আমার এডিটিং তো আমি করি না ভিডিওতে, মানে ধরো আমি যতক্ষণ বকছি, ওই যে কিছু জন আমাকে বলে যে মানে রোবটের মতো বকছেন, এক দুজন কমেন্ট করেছিল প্রথমে যে আপনি রোবট নাকি এইভাবে এত বকছেন। তো যাই হোক, যে মানে এডিটিং হয় করি না, তো তাই মানে যে 2 ঘন্টাও বলি, দেখো নন স্টপ বকছি আমি, মানে এর মাঝে কোনো কিছু নেই, মানে কোনো মানে একটু রেস্ট নেই, কোনো পুশ করা নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, মানে মোটামুটি একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরো, আরও কিছু ইনফরমেশন আমি দেবো, এখনও আমার কাছে যে আমার যে স্টাডি ম্যাটেরিয়াল ভিত্তিতে কিছু ইনফরমেশন আমি যেগুলো পিপিটিতে দিতে পারিনি সেগুলো তুলে ধরবো আমি। হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্ট করেছিলে তোমাদের যে প্রথমে আমার জানানো হয়নি, আমার উচিত ছিল যখন মানে দেয় নোটিফিকেশান দেয় এসএসসির, যে মানে আমি একটা ব্যাচ শুরু করেছিলাম মানে জুন মাসের সময় থেকে, সেটা প্রায় আমার কমপ্লিট হয়েই গেছে, এখন একটা মক টেস্ট চলছে, 30 দিনের মক টেস্ট, তার অর্ধেক হয়ে গেছে, কিছুটা বাকি আছে ওভারঅল ইউনিটের উপরে। তো আমাকে অনেকেই বলেছিল, তখন আমার উচিত ছিল একটু জানানো যে আমি একটা ব্যাচ শুরু করেছি, অনেকেই রিসেন্ট কয়েকদিনের ভিতরে যোগাযোগ করছে যে আমরা জানতে পারিনি। তো যাই হোক, ঠিক আছে, তোমরা তো নিজেদের প্রিপারেশন ভালোভাবে আছো, তোমাদের আশা করি সবার ভালো হবে। আচ্ছা দেখো, এনইপি 1979 এ কি বলা হচ্ছে, এইখানে একটা জাতীয় শিক্ষানীতি বলে দেখি আমরা কোথাও উল্লেখ থাকে, অনেক জায়গায় উল্লেখ থাকে কিন্তু সেইভাবে কার্যকারী কেন হয়নি, কারণ এটা সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। ভারতে 1979 সালে কোনো চূড়ান্ত বা সরকারিভাবে গৃহীত জাতীয় শিক্ষানীতি হয়নি, তবে জনতা পার্টি সরকার মোরারজি দেশাইয়ের নেতৃত্বে এই সময় একটা নতুন শিক্ষানীতির খসড়া প্রস্তুতির উদ্যোগ নেওয়া হয়েছিল, তাহলে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি, কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল 1979 সালে, কে না জনতা পার্টি এর সরকারের মোরারজি দেশাইয়ের নেতৃত্বে এটা হয়েছিল। এই নীতিতে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা এবং ভারতীয় সংস্কৃতি মূল্যবোধের উপরে গুরুত্ব প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়া যে সমস্ত স্কুল ছুট শিশু বা বিশেষ করে গ্রামের পিছিয়ে পড়া এলাকার প্রতি সুযোগ দেওয়ার কথা বলছে, মানে এই দিকগুলোর প্রতি খেয়াল রেখে একটা কি হয়েছিল না, একটা জাতীয় শিক্ষানীতি গঠনের সুপারিশ চলছিল, ড্রাফট তৈরি হচ্ছিল, কিন্তু সেটা কার্যকারী হয়নি। তবে প্রস্তাবিত এই খসড়া ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বিতর্ক সৃষ্টি করে, বাস্তবায়িত হয়নি। 1980 সালে কংগ্রেস সরকার ক্ষমতায় ফিরে এলে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। 1986 সালে পরবর্তী জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। 1979 সালে ভারত সরকার কর্তৃক চালু অনানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পটি শিক্ষাগত পিছিয়ে থাকা 10টি
রাজ্যে স্কুল ছুট এবং গ্রামীণ শিশুদের জন্য নমনীয় শিক্ষা ব্যবস্থা প্রদানের লক্ষ্যে কাজ করে। তাহলে আমরা নর্মালি কি বুঝতে পারলাম এই জায়গাতে, 1979 সালে একটা যখন সরকার চেঞ্জ হলো জনতা পার্টির আন্ডারে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে মেন কতকগুলো বিষয়ের উপরে ফোকাস করে একটা জাতীয় শিক্ষানীতি পরিকল্পনা চলছিল। তার মধ্যে মূল উদ্দেশ্য ছিল 10টা রাজ্যে পিছিয়ে পড়া যে সমস্ত স্কুল ছুট ছেলে ড্রপ আউট এবং গ্রামীণ শিশুদের জন্য নমনীয় শিক্ষা ব্যবস্থা প্রদানের জন্য এটা গঠন হয়েছিল। কিন্তু যখন আবার 1980 সালে কংগ্রেস সরকার ক্ষমতায় আসলো তখন ওটা চাপা পড়ে যায়, তাই এই শিক্ষানীতির তেমন একটা প্রভাব আমরা দেখতে পাইনি। তাই এই বিষয়টা একটু আমরা জেনে নিলাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব যে হ্যাঁ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976 এই জায়গাতে এক দুটো জায়গা দেখা উচিত। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী ভারতীয় সংবিধানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, যা শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সমবর্তী তালিকায় স্থানান্তরিত করে। এখান থেকে বুঝবে কি, তাহলে একে মিনি কনস্টিটিউশনও বলা হয়, যাকে বলা হয় মানে যাকে বলা হয় ক্ষুদ্র মিনি সংবিধানও বলা হয়ে থাকে। তাহলে 1976 সালের 22তম সংবিধান সংশোধনীতে শিক্ষাক্ষেত্রে একটা পরিবর্তন, বড় পরিবর্তন হয়, যে শিক্ষা শুধুমাত্র রাজ্যের অধীনে ছিল, রাজ্য তালিকার অধীনে, সেটা এসলো যুগ্ম তালিকা। তাহলে একটা প্রশ্ন, শিক্ষা কত সালে যুগ্ম তালিকার অধীনে আসে, কততম সংবিধানের মাধ্যমে? তাহলে শিক্ষা কত সালে যুগ্ম তালিকার আন্ডারে আসে? আগে রাজ্যের আন্ডারে ছিল, কেন্দ্রের আন্ডারে ছিল না, রাজ্যের আন্ডারে ছিল, পরে যুগ্ম, মানে শিক্ষা উভয়ের পদক্ষেপই থাকবে বা উভয় হস্তক্ষেপ করতে পারবে। সেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনী, এটাকে মিনি সংবিধানও বলা হয়। এই সংবিধানে প্রায় 40টি ধারা সংশোধন করা হয়েছিল এবং 14টি নতুন ধারা যোগ করা হয়েছিল। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে এই সংশোধন প্রণীত হয়, মানে জুন মাসের 3 তারিখে 1977 থেকে বেশিরভাগ বিধান কার্যকারী হয়েছিল। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমবর্তী তালিকায় এন্ট্রি নম্বর 25-এ স্থানান্তরিত করা হয়। এই এন্ট্রি নাম্বার 25 কথাটাও এখানে একটু মনে রাখবে। সংবিধানের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। চট্টোপাধ্যায় কমিটি, মাঝে একটা কমিটি পড়ে। এখনো আমরা কোথাকে যাব, এখনো আছি এই 1980-তে, আমরা কিন্তু যাব 2023-কে, টাইম লাগবে কিন্তু। চট্টোপাধ্যায় কমিটি, চট্টোপাধ্যায় কমিটি 1983 সালে ভারত সরকার শিক্ষক শিক্ষণের মান উন্নয়নের জন্য এই কমিটি গঠন করে। তাহলে চট্টোপাধ্যায় কমিটি কোন বিষয়ের উপরে ফোকাস করে গড়ে উঠেছিল? শিক্ষক শিক্ষণের মান উন্নয়নের জন্য একটা কমিটি গড়ে উঠল, যেটাকে চট্টোপাধ্যায় কমিটি বলে 1983 সাল, যেটাকে ডিপি চট্টোপাধ্যায় এর নেতৃত্বে প্রতিবেদন 1985 সালে জমা দেওয়া হয়। দ্য টিচার অ্যান্ড সোসাইটি, এটা একটা শিরোনাম ছিল, জমা দেওয়া হয়েছিল কি নামে? চট্টোপাধ্যায় কমিটির শিরোনাম কি ছিল? দ্য টিচার অ্যান্ড সোসাইটি। রেকমেন্ডেশন ছিল 12 ক্লাস অর্থাৎ 12 বছরের শিক্ষা লাভের পর 4 থেকে 5 বছরের ইন্টিগ্রেটেড টিচার। এখানে একটা কিন্তু খেয়াল করতে পারি যে এখন যে 4 বছরের যে ইন্টিগ্রেটেড কোর্সের কথা বলা হয়েছে, সেটা কিন্তু চট্টোপাধ্যায় কমিটিতে একটা প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। যদি স্মরণে রাখবে, যদি কোনোদিন এই রিলেটেড ঘুরিয়ে প্রশ্ন আসে। প্রাথমিক শিক্ষকদের জন্য 2 বছরের টিচার্স ট্রেনিং এর কোর্স, বিএড কোর্স ন্যূনতম 220 দিন ওয়ার্কিং ডে রাখতে হবে। শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিয়োগে কমিউনিকেশন স্কিল, জেনারেল অ্যাওয়ারনেস, প্রফেশনাল স্ট্যান্ডার্ড জোরদার। ওরিয়েন্টেশন অ্যান্ড রিফ্রেশার কোর্স বাধ্যতামূলক, এইগুলো কথা। এই ওরিয়েন্টেশন রিফ্রেশার কোর্স কিন্তু 1948 সালে রাধাকৃষ্ণন কমিশন সুপারিশ করেছিল। একাডেমিক স্টাফ কলেজ স্থাপনের কথা বলে, টিচার ইভ্যালুয়েশন সিস্টেম চালু করার কথা বলে। দেখো এগুলো আমাদের ততটা পড়বে না, কিন্তু জেনে রাখা বিষয়গুলো। আচ্ছা, চট্টোপাধ্যায় কমিটির পরে আমাদের যেটা আছে ন্যাশনাল, যেটা একটা গুরুত্বপূর্ণ, যেটার ভিত্তিতেই এখানে যারা এখন ভিডিও দেখছে সবার মনে হয় পড়াশোনা, এই সবারই পড়াশোনা, এই এনইপি 1986 এর আন্ডারে। তো এটা ছিল একটা সুদীর্ঘ একটা জাতীয় শিক্ষানীতির একটা বড় প্রভাব, তা না হলে এতদিন চলতে পারতো না। 1986 থেকে আজকে 20-তে চেঞ্জ হয়েছে, 2000। জাতীয় শিক্ষানীতি 1986, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 সালে প্রকাশিত হয়। ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 সালে প্রকাশিত হয়। 21শে এপ্রিল 1986
মে মাসে 1986-তে তা সংসদে গৃহীত হয়, মে মাসে গৃহীত হয়। গঠনের পিছনে যাদের ভূমিকা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আমাদের 85-তে এসে মিনিস্ট্রি অফ এডুকেশন হয়ে গেল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এবং সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড এবং শিক্ষাবিদ কমিটি। টাইটেল ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন, যেটাকে বলা হচ্ছে এই চ্যালেঞ্জ অফ ন্যাশনাল পলিসি অন এডুকেশন নয়, মেন টাইটেল ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এটা মনে রাখবে যে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এটা ছিল টাইটেল। তাহলে এখানে একটা মনে রাখার বিষয়, 1968-তে কিন্তু কে ছিল, ইন্দিরা গান্ধী ছিল প্রধানমন্ত্রী। এটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি দ্বিতীয় হিসাবে মানতে পারি, মাঝে একটা হয়েছিল কিন্তু সেটা খসড়া হিসাবে রয়ে যায়। কত সালে কত তারিখ মনে রাখবে, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিল, কে কে গঠন করেছিল, মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, প্রধানমন্ত্রী, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন অ্যান্ড শিক্ষা কমিটি। এর টাইটেলটাও খুব গুরুত্বপূর্ণ, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। একটু কিন্তু শেষের দিকটা একটু বোরিং লাগতে পারে, কারণ আমি পিপিটি ওইখানটা তুলিনি, কম টাইমের জন্য তুলতে পারিনি, কিন্তু আমি আমার স্টাডি ম্যাটেরিয়ালের ভিত্তিতে আমি কিন্তু তোমাদেরকে বা আমি আমার এর ভিত্তিতে আমি কিন্তু ওগুলো আলোচনা করে দেবো। একটু মানে শুনতে হবে কথাগুলো, হ্যাঁ, ওটা পিপিটিতে নেই। আশা করছি তোমাদের কিছু ইনফরমেশন দিতে পারবো। আচ্ছা, মেন অবজেক্টিভ বিহাইন্ড এনইপি 1986, ইউনিভার্সাল অ্যাসেস টু এডুকেশন, সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা, ইমপ্রুভ ডেসপারিটি, লিঙ্গ বৈষম্য, লিঙ্গ বৈষম্যের কথা এখানে কথা বলা হয়েছে, যে লিঙ্গ জাতি শ্রেণী বৈষম্য দূর করার কথা বলা হয়েছে, শিক্ষার মান উন্নয়ন, কোয়ালিটি ফর এডুকেশন, যেটাকে লিঙ্ক এডুকেশন উইথ প্রোডাক্টিভিটি, শিক্ষার সঙ্গে কর্মজীবনের যোগসূত্র, ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড সেকুলার ভ্যালুজ, জাতীয় ঐক্য এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা, টেকনোলজি অ্যান্ড মডার্নাইজেশনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং এখানে 12টা চ্যাপ্টার ছিল, প্রথম চ্যাপ্টার ছিল ভূমিকা আর 12 নম্বর চ্যাপ্টার ছিল ভবিষ্যৎ। এটা থেকেও প্রশ্ন আসে। প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসি 1986-এর যে 12টা চ্যাপ্টার ছিল, প্রথমে ছিল ভূমিকা আর শেষেরটা ছিল কি না, শেষেরটা ছিল ভবিষ্যৎ। একটু সময় থাকলে এগুলো একটু ভালো করে করতে পারতাম, হয়ে ওঠেনি। গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশনগুলো আমরা একটু দেখব। নবোদয় বিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটা রেকমেন্ডেশন। নবোদয় বিদ্যালয়, যে গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতি জেলায় মডেল স্কুল স্থাপন করা হয়, যেখানে 75% গ্রামীণ, 15% এসসি এবং 7.5% এসটি শিক্ষার্থীদের আসন সংরক্ষিত। এতে একে সেন্টার অফ এক্সিলেন্স বলা হয়ে থাকে। তাহলে নবোদয় বিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্স বলা হয়, নবোদয় বিদ্যালয় কে পথ প্রদর্শক বিদ্যালয় বলা হয়, পেস সেটিং বিদ্যালয় বলা হয়। তাহলে নবোদয় বিদ্যালয়কে পেস সেটিং বিদ্যালয় বলা হয়, মডেল স্কুল বলা হয়, এবং আমাদের সেন্টার ফর এক্সিলেন্স এইসবও বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ সুপারিশ। আচ্ছা, অপারেশন ব্ল্যাকবোর্ড, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয়ে ব্ল্যাকবোর্ড, 2 জন শিক্ষক, শ্রেণীকক্ষ, শিক্ষা উপকরণের মতো ন্যূনতম সুবিধা নিশ্চিত করার এটাই ছিল টার্গেট। এবং 87 থেকে 88 সালে এটা শুরু হয়েছিল। ডিলিঙ্কিং ডিগ্রি ফ্রম জব, এটাও একটা গুরুত্বপূর্ণ সুপারিশ, যে চাকরির থেকে ডিগ্রিটা বিচ্ছিন্নকরণ করতে হবে। শুধু ডিগ্রি দেখে চাকরি দেওয়া যাবে না, তার কোয়ালিটি দেখে দিতে হবে। এডুকেশন ফর দ্য ডিসেবল, প্রতিবন্ধীদের শিক্ষার উপরে ভীষণভাবে এই সময় থেকে একটা গুরুত্ব দেওয়া হয় প্রতিবন্ধীদের। অ্যাডাল্ট এডুকেশনের কথা বলা হয়, যে অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম চালু করার কথা বলা হয়। ডিস্টেন্স ওপেন এডুকেশন, যে ইগনু 1985 সালে এ প্রসার উচ্চশিক্ষার মান, ইগনু 1985 সাল মনে রাখবে, কিন্তু 1982 সালে অন্ধ্রপ্রদেশ ইউনিভার্সিটি, বি.আর. আম্বেদকর, ভারতের ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় আমাদের বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া 1986-তে এটা সুপারিশ করা হয়েছিল, অ্যাক্ট হয়েছিল 1992। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া 1986-তে সুপারিশ করা হয়েছিল, বিশেষ করে প্রতিবন্ধী এবং পুনর্বাসনের জন্য বা প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য। এবং আরসিআই অ্যাক্ট হয়েছিল যেটা 1992 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেন প্লাস 2+3 স্ট্রাকচার, এটা ইমপ্লিমেন্টেশনের কথা মনে রাখবে। ডায়েটের কথা সুপারিশ করা হয়েছিল, প্রি সার্ভিস ইন সার্ভিস প্রশিক্ষণের জন্য ডায়েট গঠনের সুপারিশ করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি 1986-তে।
ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন গঠনের সুপারিশ করা হয়েছিল। ফার্স্ট রেকমেন্ডেড 1986, এনসিটি অ্যাক্ট এস্টাবলিশ 1993, অ্যান্ড ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এস্টাবলিশ স্ট্যাচুটারি বডি 1995। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের এগুলো সুপারিশ করেছিল, যেটা 1986-তে, এবং এটা এস্টাবলিশ হয়েছিল 1993, কিন্তু এটা স্ট্যাচুটারি বডিতে দিয়ে হয় 1995। ওমেন এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশনের এই সমন্বয়ে জোর দেওয়া হয়েছিল, মানে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ডকে আরও গুরুত্বপূর্ণ করা হয়েছিল। নারী শিক্ষার ক্ষেত্রে মাইল ফ্লক হিসাবে এটাকে দেখা হয়। কমন কোর কারিকুলাম, একটা কারিকুলাম হবে, কমন কোর কারিকুলামের সুপারিশ করা হয়েছিল, এবং মিনিমাম লেভেল অফ লার্নিং নিশ্চিত করা হয়, যে এত পার্সেন্ট মিনিমাম লেভেল অফ লার্নিং এর কথা হয়। 6% জিডিপির রেকমেন্ডেশন করা হয়েছিল, মানে রেকমেন্ডেশন নয়, ইমপ্লিমেন্টেশন করা হয়েছিল। আমরা আরেকটা স্লাইড আছে, কিন্তু আমি আবারও বলছি, যদি তোমরা একটু ধৈর্য থাকো, হয়তো স্লাইড নেই, কিন্তু আমি 23 পর্যন্ত নিয়ে যাব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরার জন্য। অনেক কিছু আছে আমাদের, যেটাকে বলা যেতে পারে পিওএ আছে, রামমূর্তি কমিটি আছে, জনার্দন রেড্ডি কমিটি আছে, আমাদের পশ্চিমবঙ্গের আমাদের হিসাবে কমিশন হিসাবে যেটাকে বলা হয়, আমাদের অশোক মিত্র কমিশন আছে, সর্বশিক্ষা অভিযান আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে, জাতীয় শিক্ষানীতি 20 আছে, 23 আছে, সবগুলো একটু আলোচনা করো। যেমন এটা একটু এই স্লাইডটা বলে দিই, তারপরে আমি ওই জায়গা থেকে আলোচনা করি। যেমন নন ফর্মাল এডুকেশন, স্কুল ছুট শিক্ষার্থীদের জন্য একটা বলা যায়। ভোকেশনাল এডুকেশন, ন্যাশনাল লিটারেসি মিশন 1988, চালু হয় প্রোগ্রাম অফ অ্যাকশন 1992, যেটা 1986 যে বাস্তবায়নের জন্য বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছিল পিভি নরসিমহা রাও। এবং চাকরি ক্ষেত্রে কর্মী যাচাইয়ের জন্য ন্যাশনাল টেস্ট সার্ভিস গঠনের কথা বলেছিল, ন্যাশনাল টেস্ট সার্ভিস। কতগুলো বিষয় একটু এখানে স্মরণ করবে, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বললাম। যেমন 10+2+3, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 6% জিডিপি, এগুলো ইমপ্লিমেন্টেশন হয়েছে। আচ্ছা, তারপরে ধরো অপারেশনাল ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, ডিলিঙ্কিং দ্য জব, ডিগ্রি ফর ডিলিঙ্কিং দ্য জব, তারপরে তোমার ওপেন এডুকেশন, তারপরে তোমার রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ডায়েট, এইসব গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আমাদের এখানে হয়েছিল, এক সুদীর্ঘ রিপোর্ট হিসাবে দেখা হয়। আচ্ছা, এরপরে আমি যেগুলো আলোচনা করব, যেমন আমাদের আচ্ছা হ্যাঁ, এখানে কয়েকটা কথা বলে দিই, 2-4টা কথা। যেমন ধরো এরপরে আমাদের যেটা ছিল, যে এখানটায় নেই সম্ভব, হ্যাঁ, এরপরে আমাদের একটা বিষয় ছিল, যেটা ধরো তোমার, হ্যাঁ, রামমূর্তি কমিটি অ্যান্ড জনার্দন রেড্ডি কমিটি। রামমূর্তি কমিটি আমাদের কত হয়েছিল না 1990, জনার্দন রেড্ডি 1991, প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। এই যে রামমূর্তি কমিটি, জনার্দন রেড্ডি কমিটি এবং প্রোগ্রাম অফ অ্যাকশন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের কি হয়েছিল না তোমার যে জাতীয় শিক্ষানীতি 1986 ছিল, এই জাতীয় শিক্ষানীতি 1986-র কিছু ত্রুটি ছিল, কিছু সংশোধন দরকার ছিল, তাই জন্য রামমূর্তি কমিটি গঠন হয়। পরবর্তী সময়ে জনার্দন রেড্ডি কমিটি গঠন হয়, এবং এইগুলোকে মিলিয়ে পরে প্রোগ্রাম অফ অ্যাকশন হয়, যেটাকে 1992 হিসাবে দেখা হয়, যেটাকে জাতীয় মানে 1986 সালে জাতীয় শিক্ষানীতির সংশোধন হিসাবে দেখা হয়, বা রিভাইজড হিসাবে দেখা হয়। তো এটা একটু খেয়াল করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ আছে, প্যারা টিচার নিয়োগ রামমূর্তি কমিটিতে বলা হয়েছিল, প্যারা টিচার নিয়োগ। আচ্ছা, আমি বাকি বিষয়গুলো কতগুলো একটু ধাপে ধাপে বলে যাচ্ছি, একটু স্মরণ করবে, একটা মিনিট। আচ্ছা, আমি 23-এর কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ বলবো। 2000 জাতীয় শিক্ষানীতি 20-র বেশ কিছু সুপারিশ আমি তোমাদের সামনে আলোচনা করব। আচ্ছা, দেখা যাক। যেমন আচ্ছা হ্যাঁ, যেমন ধরো জাস্টিস ডক্টর পুনাইয়া কমিটি, আমি যেগুলো বলবো একটু ছোট ছোট নোট করে নিতে পারো। জাস্টিস ডক্টর পুনাইয়া কমিটি 1992 সালে গড়ে ওঠে। এটার মূল টার্গেট ছিল যে ইউনিভার্সিটিগুলোকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বেশি পরিণত করা, এবং মানে দায়িত্বটা বেশিরভাগ উচ্চশিক্ষাটাকে সেন্ট্রাল, মানে বেসরকারিভাবে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জায়গাগুলোকে একটু বাড়িয়ে, যেটাকে বলা হয় বেসরকারিকরণের কথা একটু বলা হয়েছিল। এবং আর একটু পুনাইয়া কমিটির মূল বিষয় ছিল যেটা,
যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে নিজস্ব খরচা সেটা 15% সেটা নিজেরাই সঞ্চয় করতে হবে। এইটুকু, শুধু পুনাইয়া কমিটির সালটুকু মনে রাখাই আমি মনে হয় যথেষ্ট। যশপাল কমিটি একটা গঠন হয়েছিল 1993 সালে, যশপাল কমিটি। এটা কিন্তু বিদ্যালয় শিক্ষা, এর পরেও একটা যশপাল কমিটি গঠন হয়েছিল 9তে, সেটা উচ্চ শিক্ষা। যশপাল কমিটি 1993 গঠন হয়েছিল। এর একটা গুরুত্বপূর্ণ টাইটেল আছে। কি টাইটেল আছে না, লার্নিং উইদাউট বার্ডেন, লার্নিং উইদাউট বার্ডেন, অর্থাৎ শিক্ষাকে ভারহীন করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সুপারিশ। এটা যশপাল কমিটি 1993। এই যশপাল কমিটি 93 ছিল বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট যেটা একটা আছে আমাদের, হ্যাঁ এখানে যশপাল কমিটির একটা ক্ষেত্র যেটাকে বলা হচ্ছে টিচার স্টুডেন্ট যে রেশিও সেটা 130 করেছিল, একজন টিচারে 30 জন। এটা একটু খেয়াল করবে। এই সময় একটা ডিপিইপি গঠন হয়েছিল, যে ডিপিইপি 1994 সাল, এটা একটু খেয়াল করবে। আচ্ছা, আম্বানি বিড়লা কমিটি 2000 সালে গড়ে উঠেছিল। আম্বানি বিড়লা, এদের টার্গেটটাই ছিল প্রাইভেটাইজেশন, অর্থাৎ শিক্ষাটাকে প্রাইভেটাইজেশনের মধ্যে নিয়ে আসা। এটা 2000 সালে আম্বানি বিড়লা কমিটি। নেক্সট আমাদের আছে সর্বশিক্ষা অভিযান। এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। সর্বশিক্ষা অভিযান 2001 সালে চালু হয়, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা চালু হয়। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। শিরোনাম ছিল সর্বশিক্ষা অভিযান, যেটাকে ইংরেজিতে বলা হয় এডুকেশন ফর অল। তাহলে সর্বশিক্ষা অভিযান হচ্ছে সর্বশিক্ষা অভিযান, যেটাকে টাইটেলটাকে বলা হচ্ছে এডুকেশন ফর অল। এটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের টাইটেল, এডুকেশন ফর অল। অটল বিহারী বাজপেয়ী ছিল, পঞ্চম বর্ষবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়, কিন্তু এটা কার্যকারী হয়েছিল 2002 সালে। তাই সর্বশিক্ষা অভিযান দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আন্ডারে কার্যকারী হয়েছিল, এটাও একটু স্মরণ করতে হবে আমাদেরকে। আচ্ছা, 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছরের শিশুদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সুনিশ্চিত করার লক্ষ্যে গড়ে ওঠে। আর পিপল টিচার রেশিও এখানে যেটাকে বলা হয়েছে যে প্রাথমিক স্তরের ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে 30 জন স্টুডেন্টে একজন টিচার, উচ্চ প্রাথমিকে 35 জনে একজন টিচার, এগুলো কথা বলা হয়েছে। তারপরে তোমার 86তম সংবিধান সংশোধনের কথা একটা বলা হয়েছে, যে 2002 সালে যে 86তম সংবিধান সংশোধন হয়েছিল, সেখানে আর্টিকেল 21A হয়, এবং এটাকে মানে এডুকেশনটাকে, প্রাইমারি এডুকেশনটাকে ফান্ডামেন্টাল রাইট হিসাবে প্রতিষ্ঠা করে। আরেকটা মানে একটা স্লোগান ছিল যেটাকে বলছে পড়ে ভারত বাড়ে ভারত, পড়ে ভারত বাড়ে ভারত, এটা হয়েছিল। আর 18 সালে একটা বিষয় হয়েছিল, স্কুল চলো প্রোগ্রাম একটাও এখানে হয়েছিল। আর 18 সালে সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, টিচার এডুকেশন সব মিলে হলো সমগ্র শিক্ষা অভিযান। তাহলে সমগ্র শিক্ষা অভিযান 2018 সাল কাদেরকে নিয়ে নিয়ে? সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং টিচার এডুকেশন, এদেরকে নিয়ে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সর্বশিক্ষা অভিযান সম্পর্কে এটা মনে রাখবে। দশম সালকে কেন নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে? কারণ 2001 সাল পর্যন্ত ওটা ছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2002 সালে হলো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবারে সর্বশিক্ষা অভিযান 1-এ গঠন হয়েছে, কিন্তু 2-এ কার্যকারী হয়েছে। এবং এছাড়াও বলা হয় 2001 সালের সময় 2002 সালের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্রাফটটা তৈরি হয়ে গেছিল, তাই ওটা দশমই বিশেষ করে নিয়ে থাকে। আচ্ছা, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 সালে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হয়। এর আগে অনেকগুলো হয়েছিল, 1975, 1988, 2000, 2005, 2023। তাহলে এতগুলো ন্যাশনাল এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005টা সব থেকে বেশি প্রভাব ফেলে, কিন্তু এর আগে ছিল 1975, 1988, 2000, 2005, 2023। আচ্ছা, এটা একটু খেয়াল করবে, যেটা এটা এনসিইআরটি দ্বারা এটা গঠন করা হয়েছিল। এটা 71টি রাজ্যের সিলেবাসের উপরে প্রভাব ফেলেছিল, 22টি ভাষায় পাঠ্যক্রম অনুবাদ হয়েছিল এখানে। আচ্ছা, ন্যাশনাল নলেজ কমিশন একটা ছিল 2005 সালে, যখন আছে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, সভাপতি ছিল শ্যাম পিত্রদা, যেটাকে বলা হচ্ছে আমাদের ন্যাশনাল নলেজ কমিশন 5-এ হয়েছিল, 7-এ এবং 9-এ। এটা একটা খেয়াল করবে, 5 সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং, শ্যাম পিত্রদা সভাপতি ছিল, আর 7-এ ন্যাশনাল নলেজ কমিশন উচ্চশিক্ষার এই বছর সুপারিশ করেছিল। আচ্ছা, 2009 সালেতে ন্যাশনাল নলেজ কমিশন কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়েছে। 9 সালে গিয়ে
ন্যাশনাল নলেজ কমিশন এটা সমাপ্ত হয়ে যায়। এরপরে 2005 সালে একটা সচ্চর কমিটি গঠন হয়েছিল। সচ্চর, এই সচ্চর কমিটির মূল উদ্দেশ্য ছিল মুসলিম সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অবস্থার পর্যালোচনা করা। একটা খেয়াল করবে, সচ্চর কমিটি বলে একটা কমিটি গঠন হয়েছিল 2005 সালে, যার মূল উদ্দেশ্য ছিল, যখন মনমোহন সিং ছিল এবং জাস্টিস রাজেন্দ্র সচ্চর ছিল এর সভাপতি, কাদের উদ্দেশ্যে না মুসলিম সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অবস্থার উন্নতি করার পরামর্শ দেওয়ার জন্য কমিটি গঠন হয়। রাইট টু এডুকেশন অ্যাক্ট গুরুত্বপূর্ণ। রাইট টু এডুকেশন অ্যাক্ট আমাদের 2009 রাইট টু এডুকেশন অ্যাক্টের মূল উদ্দেশ্য ছিল আমাদের 6 থেকে 14 বছর বিনামূল্যে বাধ্যতামূলক, এটা অ্যাক্টে পরিণত হলো। এটা যেটাকে বলা হয় 4 আগস্ট 2009 সালে এটা গঠন হয়েছিল, আর কার্যকারী হয়েছিল 1 এপ্রিল 2010। এই দুটোর ভিতরে যে কোনো একটা প্রশ্ন থাকতেই পারে, কারণ খুবই ইম্পর্টেন্ট, এটা থাকেই। যেমন রাইট টু এডুকেশন অ্যাক্ট আগস্টের 4 তারিখে 2009 পার্লামেন্টে গ্রহণ করা হয়েছিল আর পাস হয়েছিল 1 এপ্রিল 2010। এখন প্রধানমন্ত্রী ছিল মানে মনমোহন সিং। আচ্ছা, এটা হচ্ছে 86তম যে সংবিধান সংশোধন 2002 সালে 21A আর্টিকেল গঠন করা হয়েছিল, ওটার ভিত্তিতে হয়েছিল। আচ্ছা, বেসরকারি স্কুলে আর্থিকভাবে দুর্বল শিশুদের জন্য 25% আসন সংরক্ষণের কথা এই রাইট টু এডুকেশন অ্যাক্টে বলেছিল। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের কথা রাইট টু এডুকেশনে বলা হয়েছিল। আচ্ছা, এরপরে রাঘবন কমিটি 2009 সালে একটা গঠন হয়েছিল, রাঘবন কমিটি, যেটা হয়েছিল উচ্চশিক্ষায় র্যাগিং প্রতিরোধের জন্য, শুধু জাস্ট এইটুকু, আর বেশি নয়। 2009 সালে রাঘবন কমিটি গঠন হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষায় যে র্যাগিং সেটাকে প্রতিরোধ করা। এরপরে সুব্রমণিয়াম কমিটি গঠন হয়েছিল 2015-16 সালে। সুব্রমণিয়াম কমিটি অর্থাৎ 2020 সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য প্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রমণিয়াম কমিটিকে, যে 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভাপতি সুব্রমণিয়াম, না টু ড্রাফট এ নিউ এডুকেশন পলিসি, নতুন জাতীয় শিক্ষানীতির খসড়া তৈরির প্রথম দায়িত্ব ছিল কিন্তু সুব্রমণিয়াম কমিটি। পরে হচ্ছে কস্তুরী রঞ্জন কমিটি গঠন হলো 2017 থেকে 19 সালে। কস্তুরী রঞ্জন কমিটি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কিন্তু এটা ড্রাফটটা তৈরি করেছিল, ফাইনালাইজ ড্রাফটটা করেছিল। 2017 সাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কস্তুরী রঞ্জন টু ফর্মুলেট দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, জাতীয় শিক্ষানীতির খসড়া তৈরি করেছিল কে না কস্তুরী রঞ্জন কমিটি। এই বিষয়টা হলো। আচ্ছা, একটা মিনিট আরো আছে আমাদের, দেখবো। হ্যাঁ, অশোক মিত্র কমিশন গুরুত্বপূর্ণ, একটা ছেড়ে এসেছি সেখানে। অশোক মিত্র কমিশন আমাদের যেটাকে বলা যেতে পারে 1991 সালে 13 আগস্ট, এটা পশ্চিমবঙ্গের জন্য গড়ে ওঠা কমিশন। এখানে 72টি সুপারিশ গ্রহণ করা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয়, আমার কথাগুলো শোনো আর একটু ছোট্ট করে নোট করে নিতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের 13 আগস্ট 1991 সালে অশোক মিত্র কমিশন গঠন করা হয় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনার জন্য। 1992 সালে, 91 সালে গঠন, 92 সালে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। এখানে 376টা পেজ ছিল এবং 118টি রেকমেন্ডেশন ছিল। 72টি সুপারিশ গ্রহণযোগ্য হয়েছিল, 118টি রেকমেন্ডেশন হয়েছিল কিন্তু 72টি গ্রহণযোগ্য হয়েছিল। চেয়ারম্যান ছিলেন অশোক মিত্র, যিনি তখন অর্থনীতিবিদ ছিলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থনীতিবিদ। এখানে মোট 9 জন সদস্য ছিল। তাহলে মুদালিয়ার কমিশনের সদস্য, অশোক মিত্র কমিশনের সদস্য, এটাকে লিঙ্ক করে নাও, ভুলবে না। তাহলে মুদালিয়ার কমিশনটা বেশিরভাগ মনেই থাকে, 9 জন মুদালিয়ার কমিশন, অশোক মিত্র কমিশনে 9 জন। তাহলে এটাকে লিঙ্ক করে নিলে দুটোই একটা মনে থাকলেই হবে। 9 জন সদস্য ছিল, প্রাইমারি এডুকেশনের উন্নতির জন্য গড়ে উঠেছিল। এই অশোক মিত্র কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, তারপরে যেটাকে বলা হচ্ছে ইংলিশ শিক্ষা, মানে ইংরেজি শিক্ষা 5ম শ্রেণী থেকে দিতে হবে, নো ডিটেনশন পলিসি, মানে পাস ফেল সিস্টেম বাতিল করার কথা বলেছে। কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন গঠনের সুপারিশ করেছে, ফ্রি বুক ম্যাটেরিয়াল দেওয়ার কথা বলেছে। দেখো অনেক কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ আছে অশোক মিত্র কমিশনের। আচ্ছা, যেটাকে বললাম যে 5ম শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা দেওয়ার কথা বলেছে। আচ্ছা, তারপরে মিড ডে মিল এর কথা বলে। ভারতে কিন্তু প্রথম মিড ডে মিল হয়েছে 1995 থেকে মিড ডে মিল শুরু হয়েছে ভারতবর্ষে, এটা মনে রাখবে। টিচার্স ট্রেনিং, স্কলারশিপ, যেটা বলছে এডুকেশনাল ট্যাক্স, শিক্ষা করের কথা বলেছে, শিক্ষা কর, স্কুল ক্লাস্টারের কথা বলেছে, এইগুলো একটু খেয়াল করবে। ঠিক আছে। এরপরে আছে 5 ইয়ার প্ল্যান, একটা আমাদের আছে 5 ইয়ার প্ল্যান। হচ্ছে
আমাদের এপ্রিল মাসের 1 তারিখ 1951 সালে শুরু হয়েছিল এবং মার্চের 31শে মার্চ 2017 সাল পর্যন্ত চলে। টোটাল 12টা আমাদের 5 ইয়ার প্ল্যান গ্রহণ করা হয়, এডুকেশন প্ল্যান। তাহলে প্রথম 5 ইয়ার প্ল্যান শুরু হয় 1 এপ্রিল, মানে 1 এপ্রিল 1951 সাল। মনে রাখার বিষয়, যদি রাইট টু এডুকেশন অ্যাক্ট মনে থাকে 1 এপ্রিল কার্যকারী, সেই 1 এপ্রিল কথাটা মনে রেখে দেবে আর 1951 সাল মনে রেখে দেবে। আর এটা চলেছে 2017 সাল 31শে মার্চ পর্যন্ত। তার এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশগুলো হয়েছে। 15 সালে নীতি আয়োগের এটাই হয়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরপর এই বিষয়গুলো আছে। এটা অনেকটা বিষয়, এখানে অনেকটা বিষয়ের মধ্যে কোথায় কি গুরুত্বপূর্ণ সুপারিশ হয়েছে সেগুলো বলা হয়েছে। আচ্ছা, ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম 1978 সাল 2রা অক্টোবর, ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম। ন্যাশনাল লিটারেসি মিশন যেটাকে বলা হয় 5ই মে 1988, ন্যাশনাল লিটারেসি মিশন। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলা হয়। 15 থেকে 35 বছর বয়সের যে গ্যাপটা, এটাকে মৌলানা আবুল কালাম আজাদ এই কথাটা বলেছিল, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে, এবং 15 থেকে 35 বছর এটাকে সামাজিক শিক্ষা বা বয়স্ক শিক্ষা বলা হয়। এটা একটু করবে। ডিপিইপি বলা হয়েছে, একটা বলেছিলাম 1994 সাল, কারো ডেট অফ বার্থ থাকলে সেটা মনে রেখে দেবে। ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম 1978। হ্যাঁ, ন্যাশনাল লিটারেসি মিশন 1988, এটা বললাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের আরও দুটো পিডিএফ একটু আলোচনা করব। আমি বলছি পিডিএফ পিপিটিতে তুলতে পারলে খুব তোমাদের ভালো হতো, আমার নিজেও স্যাটিসফ্যাকশান লাভ করতাম, কিন্তু পারলাম না আমি। আচ্ছা দেখো, আবারও বলছি, তোমাদের যদি মনে হয় যে কোনো বিষয়ের উপরে যাচ্ছি না কিন্তু বেরোবে না কেউ, অবশ্যই কাজ থাকলে বেরিয়ে যাবে। আমি কিন্তু এখনও দুটো গুরুত্বপূর্ণ পিডিএফ আলোচনা করব। এক হচ্ছে আমার জাতীয় শিক্ষানীতি 20 এবং জাতীয় শিক্ষানীতি 23। আর যদি তোমাদের কোনো এরিয়ার উপরে এরকম ছোট্ট ছোট্ট করে আমি যদি ইনফরমেশান পিপিটি কমই তুলে ধরবো, যদি আলোচনা তোমাদের পছন্দ হয় বা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই যে মনে করো যে এরকম করে আলোচনা করে দিলেও তোমাদের একটু কাজে লাগতে পারে, তাহলে আমি কিন্তু প্রত্যেকটা ইউনিট ধরে আরও তাড়াতাড়ি ওগুলো করিয়ে দেবো। আচ্ছা দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এক গুরুত্বপূর্ণ পরিবর্তন, ভীষণ বড় স্ট্রাকচার। আমাদের ন্যূনতম কয়েকটা মূল বিষয় মনে রাখবো, কারণ আমাদের যতটা দরকার ততটাও মানে আমাদের সিলেবাস রিলেটেড নয় ততটাও, কিন্তু মনে রাখার বিষয়। যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা আমরা শুনে আসছি। এটা সুব্রমণিয়াম এর নেতৃত্বে প্রথম এই কমিটি গঠিত হয়েছিল। পরে কস্তুরী রঞ্জন কমিটি 2017 সালে এই কমিটির ড্রাফট তৈরি করে। আমি পরপর বিষয়গুলো বলে রাখছি, শুনে যাবে। যেখানে বুঝতে পারবে না সেটাকে একটু পুশ করে বিষয়টা একটু লিখে নেবে। তাহলে এক হচ্ছে, প্রথম দায়িত্ব পেয়েছিল সুব্রমণিয়াম কমিটি 2020 সালের ড্রাফট তৈরির জন্য। পরে কস্তুরী রঞ্জন কমিটি এটা ড্রাফট তৈরি করে 2017 থেকে 19 সালের মধ্যে। ড্রাফট যেটাকে বলা হয় এনইপি 2019 484 পৃষ্ঠার নথি 31শে মে 2019 সালে জমা দেয়। তাহলে 2019 সালে 484 পৃষ্ঠার নথি মে মাসে 31শে মে জমা দেওয়া হয়। 2 লক্ষেরও বেশি সুপারিশ গ্রহণ করা হয়েছিল। 2.5 লক্ষ গ্রাম পঞ্চায়েত, 6600 ব্লক, 676 জেলা থেকে জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। 2 লক্ষেরও বেশি তথ্য সংগ্রহ করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে জুলাই 2020 সালে মানে জাতীয় শিক্ষানীতি 2020 অনুমোদন পায়। তাহলে 2020 সালে 29শে জুলাই জাতীয় শিক্ষানীতি পাস হয়। 29শে জুলাই কথাটা মনে রাখবে। মোটো ছিল এডুকেট, এনকারেজ, এনলাইটেন। তাহলে এর মোটো হচ্ছে, টাইটেল হচ্ছে এডুকেট, এনকারেজ, এনলাইটেন। শিক্ষা দাও, উৎসাহিত করো, আলোকিত করো। এর সাস্টেনেবল গোল 4 নম্বর গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 4 নম্বর গোলে যে মূল বিষয় কোয়ালিটি এডুকেশন ফর অল, এটাকে কেন্দ্র করে 2020 সালে গড়ে ওঠে। এটা একটু বোঝার বিষয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 এর 4 নম্বর গোল কোয়ালিটি এডুকেশন ফর অল, অর্থাৎ সবার জন্য কোয়ালিটি ফর এডুকেশন দিতে হবে। তো সে কোয়ালিটি এডুকেশন ফর অল এটা প্রোভাইড করতে হবে। তো এটাকে অনুসরণ করে এনইপি 2020 গঠন হয়। আচ্ছা, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার।
এটা একটা টাইটেল ছিল, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। আচ্ছা, 17টি গোল ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টে। 29শে জুলাই কস্তুরী রঞ্জন বললাম, সুপারবনিয়াম মিনিস্ট্রি অফ হয়। আচ্ছা ঠিক আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন। এখানে যে বিষয়গুলো আমাদের মনে রাখার বিষয়, যে স্ট্রাকচারগুলো মনে রাখবো আমরা একটু, যেমন হ্যাঁ 6ষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষার কথা বলেছে, গুরুত্বপূর্ণ কতগুলো বলে যাচ্ছি। হ্যাঁ, 6ষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। আচ্ছা, এর হচ্ছে এর মূল কয়েকটি মানে ছিল, গোল ছিল, যেটাকে গাইডিং গোল বলছে। অ্যাসেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি আর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আবারও একবার বলছি, অ্যাসেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি, এই 5টে হচ্ছে আমাদের গাইডিং গোল ছিল। আর ফান্ডামেন্টাল স্টেজ ছিল 5+3+3+4, এই স্টেজটা গুরুত্বপূর্ণ। 10+2+3 যেমন সেখানে পড়েছি। জাতীয় শিক্ষানীতির নতুন কিন্তু কাঠামো চেঞ্জ হয়েছে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বলছি জাতীয় শিক্ষানীতির 20 খুব ডিটেলসে ঢুকবে না প্রশ্ন দেওয়ার জন্য, কিন্তু এই ছুঁয়ে যাওয়া মূল বিষয়গুলো কিন্তু তুলে ধরতে পারে। 5+3+3+4 এটা জাতীয় শিক্ষানীতি 2020 এতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে তোমার আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় মানে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো, এখন 12 পর্যন্ত পড়ানোর কথা বলা হয়েছে। স্পেশাল এডুকেশন জোন গঠনের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে তোমার যেটাকে উচ্চশিক্ষা 2035 সালের মধ্যে মিনিমাম 50% করতে হবে, এনরোল করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, 2035 সাল। আচ্ছা, তারপরে তোমার শিক্ষক শিক্ষার কথা বলেছে। শিক্ষক শিক্ষার ক্ষেত্রে যেটাকে বলা হয়েছে 4 বছরের বিএড ইন্টিগ্রেটেড কোর্সের কথা বলা হয়েছে। এখানটা এটা বলা হয়েছে প্রতিবন্ধীদের শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, নারী শিক্ষার ক্ষেত্রে যে দিকগুলো বলা হয়েছে, যে ইকুইটি দিতে হবে, তাদের জন্য আলাদা স্পেশাল কিছু হোস্টেল বা পাঠ্যক্রম এই সমস্ত বিষয়ের ব্যবস্থা করতে হবে। 6 থেকে ভোকেশনাল এডুকেশন বললাম, 6% জিডিপির কথা বলেছে, যদিও বর্তমানে 4.6% জিডিপি কার্যকারী। অ্যাডাল্ট এডুকেশন নলেজ সিস্টেমকে ডেভেলপমেন্ট করতে হবে, পুরো এডুকেশন সিস্টেমটাকে 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ডের কথা বলা হয়েছে, হলিস্টিক প্রোগ্রেস কার্ড এই কথা বলেছে। আচ্ছা, 30 সালের মধ্যে এইচএস পর্যন্ত 50% গ্রস এনরোলমেন্ট রেশিও প্রদান করতে হবে। 25 সালের মধ্যে সকল প্রাথমিক স্তরের আর কি, মানে 3য় শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে মৌলিক সাক্ষরতা এবং গণিত নিশ্চিত করতে হবে। জাতীয় মূল্যায়ন কেন্দ্র স্থাপনের জন্য পরখ স্থাপনের কথা বলেছে। পরখ এবিসি কার্ডের কথা বলেছি। একাডেমিক ব্যাংক ক্রেডিট, যেমন ব্যাংকে টাকা জমা রাখে না, সেরকম ক্রেডিট অর্জন। এখন তো সমস্ত শিক্ষা ব্যবস্থার কোর্সগুলোকে ক্রেডিট ভাগ করে দিয়েছে, যখন ক্রেডিট অর্জন করবে, যে কত ক্রেডিট অর্জন করেছে, মানে ওই ব্যাংক ওই কার্ডটা তৈরি হয়ে গেলে একাডেমিক ব্যাংক ক্রেডিট যেটা যদি তৈরি হয়ে যায়, তাহলে ওটার দ্বারা কি হবে, যেমন টাকা সঞ্চয়ের ক্রেডিট হয়, সেরকম মানে ক্রেডিট সঞ্চয় হবে, যে সে কত শেষে দেখা যাবে সে কত ক্রেডিট অর্জন করেছে। এই বিষয়গুলো একটু খেয়াল করবে। ন্যাকের কথা বলেছে। দেখো অনেক কিছু আছে, কিন্তু আমি এইভাবে মানে একটা ঠিকঠাক লাগছে না, মানে এইগুলো দেখে দেখে আসলে আর তো স্লাইডই চেঞ্জ হচ্ছে না, অদ্ভুত, শুধু আমি বকে যাচ্ছি একটা ছোট্ট জায়গা থেকে। আচ্ছা দেখো, 2023 সালে পশ্চিমবঙ্গের যেহেতু পরীক্ষা, 2023 সালে পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি আমি কয়েকটা কথা বলছি, তারপরে বেরিয়ে যাব। WBACP ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023-এ কিন্তু একটা পশ্চিমবঙ্গের নিজস্ব পলিসি গঠন হয়, সেটা এপ্রিলের 7, 2022 থেকে এটা শুরু হয়েছিল। সেপ্টেম্বরের 5 তারিখ 2023 সেপ্টেম্বরের 5 তারিখ এটা কি হয়, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। তাহলে আমাদের জাতীয় শিক্ষানীতির পরে 2023 সালে স্টেট এডুকেশন পলিসি ওয়েস্ট বেঙ্গল 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস মনে রাখলেই হবে, 5ই সেপ্টেম্বর 2023 সালে এটা কি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। আচ্ছা, 13 বছরের জন্য এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। 13 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু টার্গেট, এটা একটা মনে রাখার বিষয়, যে 13 বছর। এখানে কিন্তু আবার শিক্ষা কাঠামো কিন্তু চেঞ্জ। এখানে শিক্ষা কাঠামো হচ্ছে 5+4+2+2। জাতীয় শিক্ষানীতি 20-তে বলছে, এটা আমরা কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি করে,
জাতীয় শিক্ষানীতি 2020-তে 5+3+3+4 আর পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি মানে জাতীয় শিক্ষানীতি স্টেট এডুকেশন পলিসিতে 5+4+2+2 এই কাঠামোটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবে এই কাঠামোর কথা বলেছে। আর এখানে বৃত্তিমূলক শিক্ষা আমাদের ওদের যে মেন যেটা ড্রাফট যেটা পেশ করেছে ওয়েবসাইটে দেখলাম যে নির্দিষ্ট কোনো বলছে না, কিন্তু প্রথমে বলেছে যে উচ্চ মাধ্যমিক থেকে তো বৃত্তিমূলক শিক্ষা চালু আছে, কিন্তু সেটা সেকেন্ডারি থেকে চালু করা হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি নবম শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার কথা বলেছে। জাতীয় শিক্ষানীতি 2020-তে বলেছে আমাদের কোন শ্রেণী থেকে, ষষ্ঠ শ্রেণী বৃত্তি শিক্ষা দিতে হবে। আর এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে নবম শ্রেণী থেকে, এটা একটু খেয়াল করবে। আচ্ছা, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি 2030 সালের মধ্যে 100% গ্রস এনরোলমেন্ট রেশিও করতে হবে। আর ভোকেশনাল এডুকেশন 2030 সালের মধ্যে 50% বৃত্তিমূলক শিক্ষার দরজা খুলতে হবে। এই বিষয়গুলো সেমিস্টার এখন এখান থেকে শুরু হয়েছে, পরবর্তী সময়ে নবম শ্রেণী থেকে ওটা শুরুর সুপারিশ আছে, সেমিস্টার পদ্ধতি। আচ্ছা, ফার্স্ট সেমিস্টার হচ্ছে নভেম্বর, সেকেন্ড সেমিস্টার এইভাবে নভেম্বর থেকে ফার্স্ট সেমিস্টার, না এটা কি বলছে। আচ্ছা, নিষ্ঠা কথা বলা হয়েছে 2009 সালে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে শুরু হয় নিষ্ঠা। নিষ্ঠা হচ্ছে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধির জন্য একটা প্রোগ্রাম। আচ্ছা, এইগুলো মনে রাখবে, বিশেষত ভাষা শিক্ষার কথা, ত্রিভাষা। আচ্ছা দেখো, মোটামুটি জাতীয় পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি সম্পর্কে এই বিষয়গুলো জানবে। কোডিং ডিকোডিং এর কথা বলেছে, ক্লাস 6 থেকে কোডিং ডিকোডিং এর কথা বলা হয়েছে সম্ভবত। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি আরেকটু হতো, কিন্তু ওই বললাম যে আমি একটা অদ্ভুতভাবে ইয়ে করছি, সেইভাবে সিস্টেম করতে পারছি না, মানে করতে পারছি না। যদি পিপিটিতে কিছুটাও তুলতে পারতাম তাহলে একটু ভালো হতো। তো যাই হোক, আমি আজকে তোমাদের খুব সংক্ষেপেই বলতে পারি, কারণ এগুলো এক একটা কমিশন মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করতে হলে এক একটা কমিশন আলোচনা করতে গেলে একটা অনেক টাইম লাগবে, মিনিমাম 1 ঘন্টার একটা ক্লাস এক একটাতে লাগবে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। মোটামুটি ম্যারাথন, সেই জন্যই তো নাম দিয়েছি আমরা ম্যারাথন। তো ম্যারাথনের মাধ্যমে আমি ইউনিট 5 শেষ করলাম। এরপরে কোন ইউনিট করলে তোমাদের সুযোগ হবে, মানে ভালো হবে, এবং ওই একটা বললাম একটু কমেন্ট আর একটু লাইক দিয়ে দেবে। এতক্ষণ কেউ নেই, বেরিয়ে গেছো আমি জানি, তবুও একটু বললাম একটু কমেন্ট আর একটু লাইক দিয়ে দেবে, একটু কমেন্টে জানাবে কেমন লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ, প্রত্যেকের সার্বিক সাফল্য কামনা করি তোমাদের। ঠিক আছে, রাখলাম।